আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে পাইনি। ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। এটা রাজশাহী থেকে তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায় যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গা যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, একটা ইয়ে চায় আর কি, হ্যাঁ একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা মানে কি মানে মানুষ মারা গেছে এটার উপর তো কিছু নাই, তো 2জন ডেড বডির সাথে 2জন লোক ওঠে, খালি বাস একদম পিছনে সিটে বসে ওরা বসে, বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বা বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা, সে মানে এইরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে 2 লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়নি, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যে যা দেখছো দেখছো, মানে কিছু বলো না। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই? মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার কাছে। এবং মানে কি বলবো যে কে আসলে তারা, এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার। আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার, সবকিছু না জানলেই বেটার, না জানলে এটাই মজা। আমরা আর একটা প্রসঙ্গে যাবো, সাগর ভাইয়ের কাছ থেকে শুনবো, সেটার আগে একটা হিন্ট দিব। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আমরা মাঝে মাঝে না আওয়াজ পাই, তো আমার আওয়াজেরও ঘটনা আছে। আমি এরকম মানে কি বলবো, যখন আমরা বিভিন্ন টেলিফোন ইউজ করি বা রেডিওতে ইউজ করি, আমাদের মাইক্রোফোনেও মাঝে মাঝে কিছু অদ্ভুত আওয়াজ ঢুকে পড়ে যেটা আমরা হেডফোনে পাই। তো এটার সত্যি মিথ্যা যারা হচ্ছে অনেককে শুনছেন আমাদেরকে হয়তো অনেক সময় কোন একটা নয়েজের মতো শোনেন, ভাবছেন যেটা মনে হয় হয়তো এরকম ফ্রিকোয়েন্সি ঝামেলা, কিন্তু সত্যি কথা বলতে যে অনেক সময় কিন্তু ফ্রিকোয়েন্সি ঝামেলা ছাড়াও এরকম ঘটনা ঘটে যেটা আমাদের কানে ধরা পড়ে না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। সেরকমই একটা ঘটনা আমি সাগরের কাছে শুনবো। আমি এই ঘটনাটা শুনেছি, এই জন্যই বলছি যে একটু আগে আমরা শুনলাম ঘটনাটা, তার একদম নিজের জীবনে ঘটা এই ঘটনাটা। কতদিন আগে হবে এটা? না, এটা গত বছরের ঘটনা, এবং মানে ওই আমি প্রথমে যেটা বললাম যে আমার সেই ঘরটা, যে ঘরটাতে ভয় পাই সবসময় আমরা, সেই ঘরটাতে আমি যেটা হচ্ছে কি আমি গান গাইতে পারি না, কিন্তু কি শখও আবার চাপা রাখতে পারি না, নিজে নিজে গান কম্পোজ করে নিজে নিজে লিরিক্স দিয়ে আবার নিজে নিজে রেকর্ড করি। তো একটা গান, সেটা গানটার লিরিক্সটা পুরোপুরি এবার আমার মনে নাই, কিন্তু গানটা বেশ মানে কি ডেথ মেট এগুলি আছে, মানে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে। স্পিরিচুয়ালও ঠিক না, মানে মৃত্যুর একটা প্রসঙ্গ আছে। আচ্ছা, সেটা এখানে ব্যাপার নয়, কিন্তু আমি ফোনের ভিডিও অপশনটা দিয়ে নিজেই আর কি ফোনটা সামনে সেট করে নিজে গিটার বাজায়, গানটা বাজায় শুনলাম নিজে, বাহ মুগ্ধ একদম। তারপরে অফিসে এনে সুন্দর ডেস্কটপে নামায় যখন শুনতেছি, আমি শুনতেছি, আমার কলিগ সাইফুল, আমার বস আসিফ ভাই, এরা ছিল সবাই। তখন একটা জিনিস কি, গানটার মানে কোরাসের যে জায়গাটা, ঘরে তো আমি একা, একদম একা, দরজা লক করে, যাতে আব্বা আম্মা শুনলে আবার কি আমি একটু লজ্জা পাবো যে নিজে নিজে গান গাচ্ছি। কিন্তু কম্পিউটারে যখন বাজাচ্ছি তখন না ঠিক কোরাসের জায়গাটাতে আর একটা ভয়েস হারমোনাইজ করে, মানে আমরা হঠাৎ করে মানে কি যে 2 জনে করছি, আমার তো পরে কি মানে সেকেন্ড অক্টেভে গিয়ে করে, আরেকটা পরের অক্টেভে গিয়ে হারমোনাইজ করে, একদম ক্লিয়ার যে ওয়ার্ডটা আমি বলতেছি ওই ওয়ার্ডটাই হারমোনাইজ করতেছে। ওকে, মানে খুব অদ্ভুত। ওই ঘরের মধ্যে তো কারো থাকার কোনো চান্স, ঘরের মধ্যে থাকার কোনো চান্স, ওই ঘরের মধ্যে কারো থাকার চান্স নেই আপনি বলছেন, কিন্তু আপনার ঘরের নিচে কবর আছে। আমার তো মনে হচ্ছে মানে স্বাভাবিক, কিন্তু কবরের লোক উঠে এসে বলা মানে কি আমার জিনিসটা একেবারে অমীমাংসিত, কিন্তু এরকম
হারমোনাইজ করেছে কোন একটা এবং মানে সেকেন্ড অক্টাভে গিয়ে না মানে সেটাই একটু হারমোনাইজ সবসময় করে না, যে গানটা যেখানে চলে তাতে উঁচু ভয়েসে হয়তো সেটাই হয়েছে। সেটাই হয়েছে আর কি ওখানে। So, ডু ইউ হ্যাভ দ্যাট, মানে এটা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটটা বদলা ফেলছি বলে নাই, কিন্তু কি আমি ইউ হ্যাভ দ্যাট ফাইল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে হবে এটা। অবশ্যই আমি নিজেও শুনতে এটা আমরা এখানে প্লেট অন এয়ার। হ্যাঁ, এবং আমরা আবারও আরেকটা গল্পে যাই। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির জন্য হয়তো গল্পগুলো আরেকটু ভয়ঙ্কর গল্প আমরা পাচ্ছি, জানি না। মানে পরিবেশটা কিন্তু একদম শোনার মতো, মানে জাস্ট যারা রাস্তায় আছেন এবং যারা ঘরে বসে শুনছেন তাদের দুজনের জন্যই আজকের ওয়েদারটা একেবারে পারফেক্ট এই সমস্ত স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো। আচ্ছা, আমি আমার নিজের একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ড একটা স্টোরি বলবো। আমার ফ্রেন্ড এটা দিয়ে শুরু করি। আমার ফ্রেন্ড ও বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে। তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত, ওর বাসার ছাদে আমরা সামনের সপ্তাহে আসবো। ওকে। তো ও বলছে না, আসিস না, আমি ছাদে কম যাই। আচ্ছা। তখন ছাদে কম যাস মানে, আমরা তো মাসখানেক আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো? বলো না, ছাদে হবে না, আমার বাসায় এসে কর। ঠিক আছে, বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসায় যাবো, ওরে ফুসলে ফাসলে ছাদে নিয়ে চলে যাবো আমরা। আচ্ছা। তোর বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে না। যেসব কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত, আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট টারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বললো না, হেঁটে সে আবার ছাদের আরেকটা কর্নারের দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কোত্থেকে আসছো, কে? কোনো কথা বলো, সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পেয়েছে, ছোট ছেলে। তো আমি তার সিগারেট খেতেছি, একটু পর যখন কারেন্ট আসছে, ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি এখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে জায়গায়। আচ্ছা। আমি যখন সিগারেটটা, আমার হাতে সিগারেটটা সে জায়গায় মানে একদমই একটা নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা। তাকে জাস্ট নাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসার একদম, ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে ছাদে যায়নি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই। আর আমার আরেকটা নিজের একটা স্টোরি আছে আমার। শিওর। আমার আসলে জন্ম বেড়ে ওঠা ধানমন্ডিতে, এখন যদি আমি এদিকে চলে আসছি। তো আমি ধানমন্ডি একটা বাসায় থাকতাম 32 নম্বরে, একদম রাস্তা শেষের দিকে বাসা, এবং এই বাসাটা সামটাইম 1950s এর দিকে বানানো, বেশ পুরানো আমাদের বাসা, দোতলা বাসা ছিল, এবং বাসার শেষে একটা লেক, ধানমন্ডি লেকটা। তো আমরা একটা জিনিস খুব ইউজ হয়ে গেছিলাম যে প্রতি রাত্রে আর কি 12:30 1টার সময় একটা আওয়াজ পেতাম, ঝাপাস কেউ লেকে লাফ দিতেছে। আচ্ছা। পানির ওয়েভটাও দেখতাম। আচ্ছা। তো আমরা এই ব্যাপারটা তো পুরো চোখে দেখা, আমরা দেখছি যে সেটা আওয়াজ হলো, পানিটা ওয়েভ করতেছে, 12:30 থেকে 12:30 মধ্যে হবে এটা। আচ্ছা। আমরা ইউজ হয়ে গেছিলাম যে ঠিক আছে, হয়তো মাছ আছে বা পাথর আছে বা কিছু এক সামথিং, আমরা কেয়ার করতাম না। তো ওই সময় আমি শখ করে একটা কুকুর কিনি, একটা জার্মান শেফার্ড কিনি, যেহেতু বড় বাসা, বাগান টাগানোর বাসা। তো কুকুরটা বেশ ভালোই ছিল। একটু যখন বড় হইলো, আমার কুকুরটা খুব উইয়ার্ড আচরণ শুরু করলো, মানে আমাদেরকে দেখলেই লাফ দিয়ে কামড়াইতে আসে, সারাদিন ঘুমায় থাকে, ভয় পায়, হঠাৎ করে কাঁদতে শুরু করে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে সামথিং ইজ রং উইথ দ্য ডগ, মানে ওর মেন্টালি কোনো একটা কিছু এফেক্ট করতেছে। তো দারোয়ানে জিজ্ঞেস করলাম যে তুমি কি মারো নাকি কুকুরকে? সে তো না, কিছু করি না। তো সে আমার বললো যে ভাইয়া, বাসায় প্রধান হুজুর আসবে, আমার সাথে কথা বলতে দিয়ে। তো আমি হুজুরকে ডাকায় আনছি যে আপনি কথা বলে দেখেন সে কি বলবে। তার স্টেটমেন্টটা ছিল, রিসেন্টলি মানে কুকুর পাগলামি শুরু করলো, সে বসে থাকে রাত্রেবেলা, কুকুরটা তার পাশে বসে থাকে, তারা দেখে একটা ছায়া হেঁটে যায়। আচ্ছা, ছায়াটা পুরো বাসাটাকে একবার সার্কেল করে, তারা কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একটা ছায়া, মানুষের একটা ছায়া লাইটের নিচ দিয়ে হেঁটে হেঁটে যায়, পুরো বাসটা একবার সার্কেল করে ছায়াটা করে আমাদের গেটের কাছে যায়। ছায়াটা গেটটা ক্রস করার পরে গেটের ওই পারে একটা মানুষ হেঁটে চলে যায় লেকের দিকে। এটা মানে এটা দারোয়ানের দেখা। আচ্ছা। এবং কুকুরটা করে কি, যখন ওই ছায়াটা, কুকুরটা প্রথমে করছে, ওই ছায়াটা যখনই সার্কেল করতো বাসা চারদিকে, কুকুরটা ছায়াটার পিছন পিছন দৌড়াইতো আর চিৎকার করতো, ছায়াটাকে ধরার চেষ্টা করতো। হঠাৎ করে সেই ছায়াকে ফলো করা বন্ধ করে দিল, ওই ছায়া দেখলে সে কান্না শুরু করে দিত।
সো এবং হুজুর এসে বললো যে এরকম নাকি একটা ব্যাপার, সো তোমার কুকুরের এই কারণে হয়তো এটা এফেক্ট করছে। তো আমরা তাও খুব একটা পাত্তা দিইনি। বাট এনিওয়েজ ওই বাসায় আসলে আর অনেক ব্যাপার ছিল, এগুলো আমরা পরে জানতে পারছি। আমি নিজেও ওই বাসায় অনেক কিছু এনকাউন্টার করছি। তো মানে that was really an haunted house মানে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে এগুলো মানুষের চাইতে বোধহয় মানে প্রাণীরা সাধারণত আগে বুঝতে পারে, তাই না? এবং আমার কিন্তু ইভেন্চুয়ালি কুকুরটা পরে বিক্রি করে দিতে হলো, কুকুরটা পুরো পাগল হয়ে গেছিল। ওটাকে রাখে 1 বছর বয়সের মধ্যে কুকুরটা আমার বিক্রি করতে হলো। ওইটা পুরো পাগল, ও যারে তারে কামড়াইতে যায়, ও বাসার জিনিসপত্র আছড়ায় টাছড়ায় একাকার অবস্থা। জি, আমার নাম সোহান, আমি সেগুনবাগিচা থেকে এসেছি। আপনি আপনার ঘটনায় চলে যান। আচ্ছা, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার কাজিনের সাথে মানে ঘটছে, আর সেটা হচ্ছে এজিবি কলোনিতে। আচ্ছা, মতিঝিল এজিবি কলোনিতে। তো ওনাদের যে বাসাটা ছিল, বাসাটার ঠিক মানে একটা গলির মতো একটা অংশ ছিল, তার ঠিক পেছনেই মসজিদ ছিল, মানে পেছন সাইডে ঠিক। তো ওই পেছন মসজিদের সংস্কারের জন্য কাজ করার জন্য ভাঙ্গা হয় একটা অংশ। তো এখানে মানে খোদাই করার পর অনেক গণকবর পাওয়া যায়। তো গণকবরের পরে অনেক মানে ওনাদের মুখ থেকে যা শুনলাম যে অনেক কঙ্কাল, তারপরে অনেক হাড়টার পাওয়া গেছে। তো ওই কারণে সঙ্গত কারণে মসজিদের যে ভেতরে কলোনি গেটটা ছিল ওইটা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আর তো বন্ধ করে দেওয়ার পরেই মানে ওই সিল করার পরেই কয়েকদিন পরে ঘটনাটা হয় যে মানে আমার বোন, আমার কাজিন, ও ঘুম থেকে ওর 3টা সাড়ে 3টার দিকে মানে আনুমানিক ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর তো এটা পেছনে বারান্দা, মানে ওর রুমের সাথে পেছনে ভিতরে রুম, পেছনে বারান্দা আছে। তো ও মানে থুতু ফেলার জন্য বারান্দায় বের হয়। তো ওই টাইমে যখন বারান্দা যায়, সে দেখে যে ও বারান্দার যে ওই কলোনির যে বারান্দাগুলো আছে পেছনের সাইডে, সেগুলো হচ্ছে গ্রিলের। তো সবকিছু দেখা যাবে, ওখানে দরজাও আছে, আর দরজাটা সবসময় তালা দেওয়া থাকে। তো ওই টাইমে দেখতে পায় যে একটা মহিলা সাদা কাপড় পরা, আর মহিলাটা হচ্ছে মানে হজে, আমরা যদি দেখি যে হজে মহিলারা যেসব ড্রেস পরে পুরা সাদা কাপড়, মানে হেজাব করা ছিল, হেজাব করা, পুরা বডি সাদা একদম জোব্বার মতো পরা। আর ও যেটা বললো যে এটা মানে মহিলাটা মিডল এজের ছিল আর অনেক সুন্দর ছিল, মানে ও এরকম সুন্দর আর কখনো দেখে নেই, মানে বাংলাদেশে তো দেখেনি। তো এরকম তো ও ফার্স্টে ভাবতেছিল যে মানে উনি মুরব্বী মানুষ একজন, হারিয়ে গেল কিনা বা ভুলে চলে আসছে কিনা। বাট এত রাতে তো উনি ডাক দেয় ওনাকে যে আপনি এত রাতে এখানে কি করছেন। তো কিছু বলে না, কোনো রেপে দেয় না। তো উনি আর একটু উচ্চ স্বরে বলে যে আপনি এত রাতে কি করছেন এখানে, আপনি কি ভুলে চলে আসেন নাকি ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তো ও মহিলাটা ওর দিকে তাকায় এবং মানে একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে এক নজরে মানে তাকিয়ে থাকে। তো ব্যাপারটা মানে একটু অদ্ভুত লাগে। তো উনি আবার ও বলতেছে যে কি সমস্যা, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন, আপনি বলেন আপনি কি সমস্যা। তো কিছু বলে না। তো ওই টাইমেই মানে ওই হাসি, একটা মৃদু হাসি, তার দিকে এক নজরে তাকিয়ে থাকা, তারপর হঠাৎ করে মানে ওকে উপেক্ষা করে রুমের ভিতরে মানে দেখার চেষ্টা করতেছিল মহিলাটা। তোর মেজাজ খারাপ হয়, যে ভাবে যে চোর টোর নাকি, নেগেটিভ সেন্সে নেয় পরের বার। তো চিল্লানো শুরু করে যে আপনি পিছনে কি দেখেন রুমের ভেতরে, আপনি কি চান, এখান থেকে যাবেন নাকি আমি লাঠি নিয়ে বের হবেন। তো ওই টাইমে হাসিটা একটু বড় করে হাসিতে বলে যে তালা খোল। তো মানে খুবই অদ্ভুত যে তালা খোল মানে একদম হঠাৎ করে বলে, হঠাৎ করে তালা খোলা, হাসি অবস্থায় মানে খুব নর্মাল, মানে চেনে তালা খোল। তালা খুলবো মানে আপনি যাবেন এখান থেকে নাকি আমি সবাইকে ডাকবো, আমি লাঠি নিয়ে বের হবো, কিন্তু বড় গলা করে চিল্লাতে থাকে। তো ওই টাইমে বলতেছে যে আমাকে চিনতে পারোস নাই, তালা খোল, আমাকে চিনতে পারোস নাই তুই। এটা বলতেছে এমন টাইমে ওই মহিলাটা মানে বড় হওয়া শুরু করছে, চেহারাটা বিকট হওয়া শুরু করছে, আর ফ্লোট করা শুরু হয়েছে, ফ্লোট করতেছে আর আস্তে আস্তে বড় হচ্ছে, আর চেহারাটা বিকট হচ্ছে, চোখ একদম লাল হয়ে গেছে। ওই সিনটা দেখেই মানে আমার কাজিন যে ও মানে দৌড়ে চলে আসে, সেন্সলেস হয়ে যায়। এরপর মানে ওইটাই ও শেয়ার করে না কারোর সাথে, মানে পড়ে যায়, তো চিৎকার দেয়। চিৎকার পরে সবাই মানে কি হয়েছে কিছু বলে না। পরে ওকে মানে অনেক ভয় পেয়ে বুঝে গেছিল, পরে মাথায় পানি টানি দিয়ে ঘুম পাড়ানো হয়। পরে জ্বর আসে, অনেক অবস্থা খারাপ থাকে। তারপরে
পরে অনেক পরে বলে সে এরকম ব্যাপারটা শেয়ার করার পরে তো আমাদের পাশে যে ছিল পাশের বাড়িতে মানে মহিলা ছিল হুজুরনি টাইপের হুজুরনি, তো উনি মানে বলে যেটা যে ও যা দেখছে সেটা হচ্ছে ওকে যে তালা খোলার কথা বলছে সেটা ছিল যে মসজিদে গেটের তালা। মসজিদে যে মানে যে গেটটা সিল করা হয়েছে এটার জন্য ওদের মানে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, যার কারণে তারা মানে চাচ্ছে যে এই গেটটা খোলা হোক। ওকে, তো এটাই ছিল ঘটনা। আচ্ছা, এবার আপনার ঘটনা শুনিয়ে আপনি কোথা থেকে এসেছেন? আমি বুয়েট থেকে এসেছেন। কোন ইয়ারে পড়ছেন বুয়েটে? এখন লেভেল 2 টার্ম 1। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। নামটা বলবেন, নামটা বলেন নাই। আমার নাম হচ্ছে শ্রাবণ। ওকে, ঘটনাটা হচ্ছে আমি চিটং এ যখন ছিলাম তখন স্কুল কলেজ সবকিছু চিটং এ। সো এটা ছিল যে যখন আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনের ঘটনা। তখন আমার ভাই বোনদের মধ্যে একজনের বোন, ছোট বোন সবার। তো সে ছোটকাল থেকেই যখন তার 1.5-2 বছর বয়স হয় তখন থেকে হঠাৎ করে আমাদের বাসায় মানে বিড়ালের উপদ্রব হঠাৎ করে খুব বেড়ে যায়। দেখা যায় যে কি আমার বোন হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠতেছে, আমরা গিয়ে দেখি যে ওর পাশে একটা বিড়াল রয়েছে, এটা দেখে খুব ভয় পাইছে, যেটা স্বাভাবিক, একটা বাচ্চা ভয় পায় খুবই। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা ধরুন একবার হয় সমস্যা নেই, কিন্তু এটা প্রায় সপ্তাহে প্রতিদিনই হচ্ছিল ব্যাপারটা। তো এটার পর আমরা খুবই ভয় পেয়ে যাই যে কাহিনী কি এটা। তখন আমরা সবসময় দরজা জানলা। আমি আপনাকে বিড়ালের ঘটনার আগে মনে হয় আরেকটা ঘটনা বলতে বলেছিলাম, রাইট? হ্যাঁ, আপনাকে আমি সেকেন্ড ঘটনাটা বলতে বলেছিলাম, ওইটা বেশি ইন্টারেস্টিং, সো ওইটা আগে শুনতে চাই। ওকে, ওটা হচ্ছে যে পঞ্চগড়ের একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে যে পঞ্চগড়ে আমাদের এক ফ্রেন্ড ছিল। এখন তার ফ্রেন্ডের বাসার পাশের বাসায় একজন ছিল যে হচ্ছে আসলে রিপ্রেজেন্টেটিভ মেডিকেলে, সে সেলসম্যান অনেকটা অবশ্য মেডিসিনের। তো তার রিলেশন হয় একটা ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। এখন ওই মেয়েটা হঠাৎ করে একসময় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তখন এই ঘটনাটা আমরা পরে জানতে পারি কি হয়েছিল। যে ঘটনাটা আমি আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে সে ওই লোকটা ওই মেয়েটাকে খুন করার পর সে ওকে পুরাই, যেহেতু খুন করে সুতরাং এই এলাকা তো সবাই ঘটনাটা জানে টোটালি। তখন 1.5-2 বছর পর এটা পুরা প্যাকেট আপ করে তার মাথা হাঁটুর সাথে লেগে গেছে এরকম একটা প্যাকেট করে। তার তো সে যেহেতু মেডিসিনের ছিল তার অনেক বড় বড় কার্টুন ছিল, সো একটা কার্টুনের মধ্যে সে মেয়েটাকে পুরোপুরি এভাবে ফিল আপ করে রেখে সে চলে যায়। এখন সো বাড়িওয়ালা ভাবে যে সে যেহেতু রিপ্রেজেন্টেটিভ 2-3 দিনের জন্য তার বাইরে যাওয়াটাই স্বাভাবিক, সে 2-3 দিন এরকম বাইরে থাকে এরকম। সো দেখা যায় যে এরপর যখন আমরা তার বাসায় যাই, তার পাশের বাসায় আমার ফ্রেন্ডের বাসায়, সো ওইখানে যাওয়ার পর দেখা যায় কি আমরা খুবই 2-3 দিন পর আমরা খুব উৎকট একটা গন্ধ পাই, খুবই বাজে একটা গন্ধ, মনে হচ্ছে যেন 8-10টা ইঁদুর একসাথে পচে গেলে যেরকম গন্ধটা হয়। সো আমরা বলি কি ব্যাপার, তোর বাসার এই সমস্যা কেন? This track was downloaded from FusionBD.com. এরকম গন্ধ আসা যায় না কিছু। তারপর একসময় আমরা খুবই খোঁজাখুঁজি করি, সেও বুঝতে পারে যে তার বাসার গন্ধ, সে খুবই খোঁজাখুঁজি করে কিন্তু পাওয়া যায় না। তারপর একসময় আমরা খুঁজতে দেখে যাই কি যে একটা পানির টেপের যেখান থেকে যে জায়গাটা, ঠিক সেই জায়গা থেকে গন্ধটা মনে হচ্ছে ওদিক থেকে আসতেছে। সো আমরা যখন আর কোথাও খুঁজে পাইতেছি না, আমরা টোটালি অ্যাভয়েড করি জিনিসটা। এখন 3-4 দিন পর রাত 2টা বাজে, তখন হঠাৎ বাড়িওয়ালার নাম্বারে একটা ফোন আসে। ফোন করে একজন বলে যে আপনার বাসায় নিচতলার ফ্ল্যাটের বাম পাশে একটা লাশ রাখা আছে বাথরুমে। এটা কি ভদ্রলোকই বলেন না অন্য কেউ বলে? এটা আমরা এখনো জানতে পারিনি। আচ্ছা, এটা কে ফোন করছে এটা জানি, এটা বলেই লোকটা ফোনটা রেখে দেয়। তো বাড়িওয়ালা এটা শোনার পর সে প্রথমেই বুঝতে পারছে যে কোন একটা সমস্যা আছে, কারণ অলরেডি সে অনেক গন্ধ পাচ্ছিল টোটালি। সাথে সাথে সে পুলিশকে ইনফর্ম করে। তারপর পুলিশ আসে, রাত 2টার দিকে আসে। আসার পর এরকম হয়েছে যে 3-4 দিনের লাশটা ফুলে তাকে যে দড়ি দিয়ে পেঁচানো হয়েছিল, দড়ির চারপাশে মাংসগুলো পর্যন্ত ফুলে উঠছিল, খুবই নৃশংস একটা অবস্থা ছিল। তো ফলে চারিদিক থেকে ঘটনার সময় চারিদিকে বিল্ডিং এর আশেপাশে স্বাভাবিক সবাই খুব জড়ো হয়েছে, কিন্তু পুলিশ সবাইকে সরাই দিয়ে, ওটা যেহেতু খুবই যারা হাড় দুর্বল কেউ সহ্য করতে পারে এরকম একটা ব্যাপার। সো পুলিশে ওই জিনিসটা নিয়ে সরাই নিয়ে যায়। দেন নিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় যে টোটালি ওই বাসার প্রবলেম গুলা। দেখা যায় যে আমরা তারপর থেকে আমরা যখন প্রথম 2-3 দিন তারপর আমরা বাসাটাতে যাওয়া অফ করে দিই ফ্রেন্ডের বাসায়। তারপর 3-4 দিন 10-15 দিন পর আমরা যাই তার বাসায়। যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা 10-15 দিন পর গেছি, বাট তখনও সেখানে সেই স্মেলটা আমরা পাচ্ছি। তো তাদেরকে আমরা বললাম যে কি ব্যাপার, তোর বাসাতে দেখানো সেই স্মেলটা আছে, তোরা কি কিছু করস নেই? বাড়িওয়ালা ফ্লোরটা পরিষ্কার করেনি? তো বললো যে হ্যাঁ, খুব ভালোভাবেই পরিষ্কার করেছে ফ্লোরটা, আমি সহ করছি, কিন্তু এটা কোনোভাবে যাইতেছে না, আমরা বুঝতেছি না কাহিনী কি, প্রবলেমটা কি বুঝতেছি না।
তারপর এভাবে যখন 15-20 দিন থাকে, তারা গন্ধের জ্বালায় থাকতে না পেরে তারা 1 মাস পর বাসাটা ছেড়ে দেয় টোটালি। তো দেন বাসা ছেড়ে দেওয়ার পর নতুন একটা ফ্যামিলি উঠে। নতুন ফ্যামিলি যে উঠে তখন মানে নতুন ফ্যামিলিটা তখন হঠাৎ বলতে শুরু করে যে মানে কি আমরা এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে, বাড়িওয়ালাকে বলে যে আমরা থাকতে পারতেছি না, আপনি ভাই কিছু করেন না হয় আমি এখানে, খুবই অসম্ভব ব্যাপার। এখন তারা 2 মাসের অ্যাডভান্স নিয়ে নেয় প্রথমে। তো বলতেছে ভাই কি সমস্যা বলেন আমরা। তখন সে বলে যে কি আমি এখানে মানে ঘুমাইলে রাতের মধ্যে খুবই হঠাৎ করে রাতে কোত্থেকে একটা ধমকা মানে খুব বিশ্রী একটা গন্ধ পাই। তারপর আমার কেন জানি মনে হয় যে এখানে কোথায় কিছু একটা মানে আছে আমার ফ্যামিলি। রাত 1টা 2টা 3টার দিকে হঠাৎ করে মানে হচ্ছে কেউ একটা এসে আমার নাকের কাছে মানে কিছু একটা গন্ধ দিল, আমি উঠে তারকে দেখি কেউ নাই, কেউ পুরা বাসা এলাকা বা এইভাবে প্রতি রাতে এই জিনিসটা হচ্ছে। এখন আমি এটা কিভাবে সম্ভব, এটা আমার পক্ষে করা টলারেট করা পসিবল না। তখন বাড়িওয়ালা তখন সে কিন্তু এই কাহিনীটা তারা বলে নেই, লোকটা বাইরের থেকে আসছিল, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে। সে বুঝতে পারে যে আসলে কোনো সমস্যা হচ্ছে, তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি 1 মাস থাকেন কোন রকম, আমি আপনার 1 মাসের অ্যাডভান্স ফিরিয়ে দিচ্ছি। তো সে 1 মাস অ্যাডভান্স ফিরিয়ে দেয়। 1 মাস পর ওই ফ্যামিলিটা 1 মাস হওয়ার আগে 20-25 দিনের মধ্যেই চলে যায় ওই ফ্যামিলিটা। তারপর সে বুঝতে পারে যে এখানে আসলে মানে মনে হচ্ছে না ফ্যামিলিটা করতে পারবে, কোঅপারেট করতে পারবে। তখন সে কি করে যে ভাবে যে কি এটাকে মেসে করে ফেলবে ব্যাচেলারদের জন্য। তো সে মানে সিজনাল একটা ব্যবসা, মেসের ছেলেরা থাকবে, তারা খুব সাহসী, কোনো প্রবলেম হবে না, তারা তো কিছু জানে না। তো এরকম যখন করে তারপরের মাস থেকে সে পুরো বিল্ডিংটাকে মেস শুরু করে। মেস শুরু করার পর এখন ওইখানে যা হচ্ছে যে যখন ওই বাড়িটাতে এরকম ঘটনা ঘটতেছে তখন হচ্ছে পুরো এলাকার মানে মানুষজন ব্যাপারটা টোটালি জানে যে কিছু একটা হয়ে গেছে এখানে। তখন তারা কি করে ওই রাস্তার সামনে আসা যাওয়া বন্ধ করে দেয়, টোটালি আসা যাওয়া বন্ধ করে দেয় পুরা মানে রাত 8টা 8:30 পর পুরো ওই বাড়ির সামনে রাস্তাটা পুরাই নির্জন হয়ে যায়। দেন ওয়ান ডে একদিন আমরা মানে ওই বাড়িটার সামনে একটা দোকান ছিল, ওই দোকানে আমরা মানে চা খেতে যাই ফ্রেন্ড সহ। যাওয়ার পর এখানে দোকানদার আমাদেরকে বলে যে কি ভাই আমার তো খুব প্রবলেম হচ্ছে এখানে দোকানদারি করতে। কেন ভাই আপনার কি সমস্যা? তখন বলে কি যে আমি আজকে প্রতিদিন ভোরবেলা দোকান খুলে, সে বলতে হচ্ছে যে সে আজকে যখন ফজরের টাইমে দোকান খুলতে আসছে সে দেখছে তার দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সে ফজরের টাইমে কিন্তু সুবের সাদিকের টাইমে হালকা হালকা একটা আলো থাকে। সে প্রথমে ভাবছে হয়তো তার দরকার হচ্ছে নিড, এখানে এলাকায় সকালের দিকে খুব দোকান খুব কমই খুলে। সে যায় বলে কি যে কি ব্যাপার, কি সমস্যা, ডাক দেয়, ডাক্তার সাথে সাথে দেখে নাথিং, কিছুই নেই ওই জায়গাটায়। তখন সে খুবই ভয় পায়, সে বলে ভাই আমি বুঝতে পারতেছি না কি সমস্যা। তারপর আমরা বলছি আচ্ছা ভাই সমস্যা নেই, একদিন হয়েছে এটা ব্যাপার না, এটা থাকেন আপনি। এর কিছুক্ষণ পরে একটা ছেলে আসে, ছেলে এসে আমাদেরকে বলে যে ভাই আমি এখানে নতুন মেসে উঠছি ইয়াটাতে। হ্যাঁ ভালো উঠছেন, সে কলেজে ভর্তি হতে আসছে। তো সে বলতে চাচ্ছে যে বলছে কি ভাই আমি যখন উঠতেছি তখন আমার পাশের মানে বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে নাকি বাসায় নাকি কি এক প্রবলেম আছে, এখন আমি তো বুঝতেছি না এটুকু উঠা কি উচিত হবে। তখন আমি বললাম আসলে তুমি তো দেখো পড়তে আসছো তাই না, তো তোমার যেহেতু পড়াশোনা করার দরকার তুমি এটা শেষ করো, আর 1-1.5 মাস এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই, তুমি শুরু করো, তেমন বেশি কোনো প্রবলেম হয়নি, আমরা সামান্য ছোট করে কিছু প্রবলেম আছে। তো সে তারপর রাত উঠে তার পরের দিন সকালবেলা যেটা হয় যে পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে আর পাওয়া যায় না। শোনা যায় যে কি বাড়িওয়ালা বলছে যে সে মানে সবকিছু কাপড় চোপড় নিয়েই ওই বাসাটা ছেড়ে চলে গেছে পরের দিন সকালবেলায়। তো সে যেহেতু মানে আমাদের পাশের কলেজের ইয়া ছিল, মানে একটা ছেলে চিনতো তাকে, তো সে বললে কি ওর নাম্বারে ফোন করছি ভাই তুমি কই, কি সমস্যা, কই তুমি। তখন সে বলে কি সে স্টেশনে বসে আছে, আমাদেরকে যাইতে বলছে এখানে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর বললাম কি সমস্যা তোমার বলো। তখন সে দেখতেছে যে মানে খুবই মানে হয়ে বিমর্ষ অবস্থায় খুবই বসে আছে। তখন সে আমাদেরকে যে ঘটনাটা বললো সেটা হচ্ছে যে রাতে যে বিকালের দিকে কোচিং ছিল, তার কোচিং শেষ করে সন্ধ্যা হয়েছে, তার মাগরিবের আজান দিচ্ছে ঠিক ওই সময় সে বাসাটা থেকে ঢুকে রুমে ঢুকার পর অন্ধকার ছিল, স্বাভাবিক সে লাইটটা ছাড়ে, লাইট ছাড়ার পর লাইট ছাড়ার সাথে একটু জ্বলে আবার ঠাস করে লাইটটা নিভে যায়, টোটালি বন্ধ হয়ে যাওয়ার পর তখন মানে খুবই জোরে একটা মানে ফিউজ এলে যে আওয়াজটা হয় এরকম ফিউজ ঠাস করে ফিউজ হয়ে যায় পুরো লাইটটা। তো লাইট ফিউজ হয়ে যাওয়ার পর যে সে তখন মানে হঠাৎ করে কেন জানি না তার খুব ভয় লাগলো যে কি ব্যাপার। তখন সে একটু করে শুনছে যে এই জায়গায় একজন মেয়ে মারা গেছিল কোন এক্সটেনশনে। সো সে তখন হঠাৎ করে মানে আবার গন্ধ পাওয়া শুরু করে, সে বললো যে একটা গন্ধ পাচ্ছি আমি। তখন সে কি করে আবার নিচে যায় আরেকটা লাইট কিনে নিয়ে আসে, লাইট কিনে নিয়ে এসে লাগায় লাইট লাগানোর পর যায় বসার কিছুক্ষণ পর আবার ওই লাইটটা সাথে সাথে ফিউজ হয়ে যাবে। এবার সে একটু খুবই ভয় পাওয়া শুরু করে। এবার ভয় পেয়ে সে মানে
তাড়াতাড়ি পাশের রুমে যায়, তার রুমমেটকে বলে প্লিজ একটু আসবি, আমার খুব মানে ভয় লাগতেছে আমার। কি ব্যাপার, কি সমস্যা আছে? আমি দুইটা লাইট লাগাইছি একই সাথে এট এ টাইম কেন হয় লাইট তো দুইটা একসাথে এরকম, এটা তো আসলে বুঝতে পারতেছি না। তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তখন দুইজনে যে নিচে যে আরেকটা লাইট কিনে নিয়ে আসে, এনে লাইটটা লাগিয়ে দিয়ে তারপর বলে ওরা কিছুক্ষণ থাকে ওইখানে, তারপর মানে ওর ইয়াতে কিছুক্ষণ গান টান শুনে পিসিতে, তারপর সে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর সে মোটামুটি এখন একটু স্বাভাবিক হয়ে আসে, সে বই নিয়ে বসে। মানে এরপর কি সাথে সাথে আবার পুরো ঘর অন্ধকার, আবার লাইটটা ফিউজ। দেন সে কিছুক্ষণ চুপ থাকে, কিছু মানে ওর পুরো স্তব্ধ, কিছু বলার নাই। তখন সে চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দেয়ালের সাথে মানে পিঠ ঢেকে আস্তে আস্তে বসে পড়ে। মানে খুবই মানে তার মধ্যে একটা মানে প্রচন্ড হতাশা এরকম একটা নিয়ে সেভাবে বসতে মানে বসে হাঁটুর উপর মাথাটা রেখে এভাবে করে বসে থাকে, মানে কাঁপতেছে তখন সে ভয়ে। কারণ হঠাৎ করে তখন মানে ঘরের মধ্যে যে গন্ধটা সে প্রথমে সামান্য একটু একটু পাচ্ছিল, এটার গন্ধটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তারপর সে দেখে যে তার অপোজিটের দিকে ঠিক তার মতো করে কেউ একজন বসে আছে, একবার হাঁটুর উপর মাথাটা দিয়ে বসে আছে এবং কালো ছায়া সে বুঝতে পারতেছে না ছেলে না মেয়ে, বাট কেউ একজন বসে আছে এটা বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে। এটা সে দেখার পর তারপর সাথে সাথেই সে মানে ওইখান থেকে উঠে খুবই চিৎকার করে বের হয় পাশের রুমে যে দরজা করে। তখন কিন্তু রাত 2টা-3টা বেজে গেছে। তো অনেকক্ষণ দরজা পাই দেওয়ার পর যখন তার ফ্রেন্ডটা খুলতেছে না, তখন আর সে ওই ইয়াটাতে যায় না, দরজা খোলা রেখেই সে নিচে চলে আসে এবং রাতটা প্রায় সেই মানে সিঁড়িখানে দাঁড়িয়েছিল। তারপর যখন সকালে হয় সে বাসায় যায় সবকিছু রেডি করে তারপর সে ওকে। আচ্ছা রাসেল ভাই, এখন যে আমি ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, কেএসএ তে, কিংডম অফ সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিং ফাহাদ দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা। তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা। আচ্ছা। তো রাত্রে অলরেডি 2টা বেজে গেছে। তো ভাবলাম যে একটু কাত হওয়া যাক, মানে চিত হওয়া যাক, একটু রেস্ট নেবেন। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা। তো আমার সিটটা একটু নামিয়ে একটু চোখ বন্ধ করলাম। তো একটু তন্দ্রার মতো এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা 3টা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বলতে গেলে বুঝাইতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটাকেও পিছনে থেকে ক্যারান লাগিয়ে উপরে থেকে ঝাঁকানো হয় উপরের নিচে, ঠিক এইভাবে আর কি। তো 3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ি থেকে নামলাম, নেমে তারপরে চারিদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পেলাম। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে মানে ছোট কালাম যা পারতাম আর কি পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল, তাদের ড্রাইভার যারা ছিল, তাদের আমার কোম্পানির, তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন ঘটনা আমার কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে। আচ্ছা। দেন তারা আমাকে একটা ঘটনা বললো যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে। আচ্ছা। যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল। তো হঠাৎ করে দুজন সৌদিয়ান বেশে আর কি, লম্বা তোপ পরে এসে ওরা গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভাবলো হয়তো বা যে প্যাসেঞ্জার চলে আসছে, ওকে আমি তাহলে যাই, ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাম পাশে ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান, তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো। সেটা হচ্ছে যে উনি নিজের জিহ্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে, মানে একবার ওঠানামা করছে, একবার নিচে নাভি পর্যন্ত ছাড়ছে আর তারপর আবার ভিতরে নিচ্ছে। তো এই ব্যাপারটা থেকে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবলো যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাস হচ্ছিল সেটা কিন্তু আরবিতে। তো উনি পিছনের মানুষকে বললো যে
দেখো তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। হুম। তো এটা বলার পরে পিছনের জন বলল যে ও কি করছে, বললো যে ও জিব্বাটা এমন ভাবে করছে, বললো যে ঠিক আছে ওরটা না, তুমি আমারটা দেখো, তুমি আমারটা দেখো আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পর যেটা দেখলো সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি। সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল, আর সেই ডান হাতে নেওয়ার পরে ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বলকে করি ওই ঠিক ওইভাবে, আবার বাম হাত থেকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে। তো এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে সেটা আসলে তখন সে মানে control এই করাটা- ঘটনাটা আপনারা সবাই শুনেছেন ওইখানে? সবাই শুনেছি না, সেটা পরে বলছি। হুম। তো এইটা করার পরে যখন এটা সে দেখলো, তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গাড়িকেও কন্ট্রোল করতে পারেনি। সে একটা লম্বা লরি যেটা বলে আর কি, ট্রাকের মতো, ওইটার পিছনে যেয়ে গাড়িটা মাইরা দেয়। This track was downloaded from FusionBD.com. অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়, আচ্ছা, যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কি করে হলো। হুম। তখন সে ব্যাপারটা খুলে বলল যে ঠিক এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সো আমি এমন এমন দেখেছি। হুম। তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বলল যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি। তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, দুইজন লোক ছিল। আচ্ছা, বলো যে আমার লোক ছিল, আমি যার কোনো বেরিয়েছি, নাহলে খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলে এরকম হয়েছে। দেন এক সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়। কিছুদিন বেঁচে ছিল, হ্যাঁ, তারপরে কিছু এক সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিল, তারপরে মারা যায়। হ্যাঁ ওই কি বলে কিং ফাহাদ মিলিটারি হসপিটালে, ওখানে এক সপ্তাহ তার নার্ভ ছিল আর কি, তার এক সপ্তাহ পরে সে মারা যায়। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনা। ওকে ফাইন, আমি যেটা মেল করেছিলাম সেটাই বলছি। শিওর। ঘটনা হচ্ছে রাসেল ভাই 2006-এ এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা। ওর ছোট বোন, খালাতো বোন, নাম পপি, ওর ঘটনা। তো 2006-এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006-এ বাসা থেকে চলে যায় তারা, না বলে কাউকে। তো যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজখবর ছিল না। তো বাসা সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজখবর নাই, অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইলে একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামের কাউকে চেনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এ লোকের পরিচয় জানে না। সে বলল যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে, কেন কোনো প্রবলেম? তো ওপাশ থেকে বলল যে আপনাকে একটু আসতে হবে। তো বলল কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন। আচ্ছা, তো থানার অ্যাড্রেস দেওয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্টে একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানের অ্যাড্রেস লেখা হলে উনি ফোনটা কেটে দিলেন। তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেজন্য খুব তড়িঘড়ি করে ওর ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো। আচ্ছা, ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর ওই থানার অ্যাড্রেসে যা পৌঁছা হলো। আমি এখানে রাসেল ভাই থানার নাম উল্লেখ করছি না। শিওর, নো প্রবলেম। তো পৌঁছানোর পর এসপি সাহেব রাসেলকে বলল যে একটা আইডি কার্ড দেখিয়ে বললো এটা কি আপনার বোন? তো রাসেল বলল যে হ্যাঁ এটাই তো আমার বোনের আইডি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু আসতে হবে। কোথায়? মানে আপনি আসেন বুঝতে পারবেন। তো আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল, হসপিটাল। মর্গে যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভম্ব হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো কি হচ্ছে। যাই হোক, তারপর সেই আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য।
কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ আচ্ছা লাশের কাছ থেকে বের হচ্ছিল। তো যাই হোক, সব মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে, রাইট। বিকজ এতদিন কোনো খোঁজখবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে সরিয়ে দিল। হ্যাঁ, খুলে গেল। খোলার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যে ফেসটা সে দেখে সেই ফেসটা মানুষের ফেস ছিল না। আচ্ছা, এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য। একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখি নাই। কারণটা হচ্ছে, তো এসপি সাহেব বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা 4 দিন যাবত পুকুরের ডুবানো ছিল। This track was downloaded from FusionBD.com. আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্যে থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই আইডি কার্ডটা পাওয়া যায় আর কি পপির, যেটার অপর পৃষ্ঠায় আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়ে চেড়ে আর কি দেখার চেষ্টা, মানে চেনার চেষ্টা করে। তো চেনার চেষ্টা করে দেখলো যে হঠাৎ করে মনে পড়লো যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল। আচ্ছা, তো তিলটা থেকে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বললো যে এসপি সাহেবকে যে এটা আমার বোন পপি। তো ঠিক আছে লাশ। তো এসপি সাহেব তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, ওসি সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে ওই লাশটার অতি বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচা গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো। বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ ছড়াচ্ছিল। কারণ 4 দিনের মতো একটা লাশ ডুবে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনার্স আপনারাই বলতে পারবেন, আপনারা ভাবতে পারেন। দেন লাশটা নিয়ে অবশেষে রওনা করা হলো নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পরে বাসায় এসে পৌঁছলো। তো বাসায় আসার পরে সবাই মানে বাসার মধ্যে একটা কান্নার রোগ পড়ে গেল। এতদিন পরে মেয়ের খোঁজ পাওয়া গেছে, কিন্তু সেটা জীবিত ফিরে আসেনি সেই জন্য। এনিওয়ে, তারপরে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, বাট তীব্র মাংস পচা গন্ধের কারণে কেউ কাছে যেতে পারছিল না। তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, মানে 5 দিন চলে গেছে, সেই জন্য সবাই বললো তাড়াতাড়ি করে এটা দাফন করার ব্যবস্থা করা উচিত। তো দাফন করার জন্য জানাজা করা উচিত। তো জানাজা করা হলো ঠিক এইভাবে যে লাশটা অনেক দূরে রেখে তারপরে সবাই জানাজা করলো, বিকজ গন্ধের কারণে কাছে ভেড়া যাচ্ছিল না। রাইট। তারপরে জানাজা করার পরে যখন কবরে নামানোর সময় হলো, তখন আসলে কেউ সাহস করছিল না, আর গন্ধও একটা কারণ ছিল, যার কারণে রাসেল নিজে নেমেই, আমার বন্ধু নিজে নেমেই কবরে নেমেই লাশটা শোয়ায়। আচ্ছা, তারপর দাফন কাজ শেষ করা হলো। শেষ করার পরে সবাই বাড়ি চলে আসলো, সবাই বাসায় সবাই কান্নাকাটি করছিল, এমন একটা অবস্থা। তো হঠাৎ করে একটা নোটিস করলো সবাই যে মাংস পচা গন্ধটা যাচ্ছে না। মানে লাশ দাফন হয়ে গেছে, সবকিছু শেষ, তারপরেও গন্ধটা তো হ্যাঁ, ওই তীব্র গন্ধটা এখনো তীব্র অবস্থায় আছে। তো এটা নিয়ে বাড়ির সবাই একটু বিব্রত অবস্থায় আছে যে ঘটনা কি এমন হচ্ছে কেন। তো রাসেল তখন মনে করলো হয়তো তখন মনে পড়লো যে কফিনটা যে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের মুসলমানদের তো কফিন সহ দেওয়া হয় না, সো কফিনটা নিয়ে আসা হয়েছে, হয়তো এটার জন্যই গন্ধটা ছড়াচ্ছে, যেহেতু কফিনের মধ্যে অনেকক্ষণ ধরে লাশটা ছিল। হ্যাঁ, লাশটা থাকার কারণে ওটার মধ্যে পানি লাগতেই পারে, এখন তো পুকুরে ডোবা লাশ ছিল। দেন সে ভাবলো যে এই লাশটা আমি তাড়াতাড়ি করে নদীতে ভাসিয়ে দিই, তাহলে কি হবে, গন্ধটা হয়তো চলে যাবে। কফিনটা তো নদীটা রাসেলদের বাসা থেকে 2 থেকে 250 মিটার দূরে হবে আর কি। তো ভাবলো যে এটা ভাসিয়ে দিলেই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটা স্বস্তির ভাব আসবে। তো কফিটা একাই টেনে, আর তখন রাত 11:40-50 এমন হবে আর কি। তো নদী যেহেতু কাছেই, কাউকে না ডেকে রাসেল একাই কফিনটা টেনে ওই নদীর বাঁধানো ঘাটের ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে তারপরে শেষ যে ধাপটা আছে সিঁড়িতে, ওখানে দাঁড়িয়ে লাশটা পানিতে নামালো, কফিনটা সরি। আচ্ছা, তারপরে এখন কফিনটা নামানোর পরে যে প্রবলেমটা হচ্ছিল, প্রচুর কচুরিপানা ছিল নদীর মধ্যে, যার কারণে কফিনটা ভাসছিল বাট সরছিল না। যার কারণে সে ভাবলো যে এখানে যদি আমি কফিনটা রেখে যাই তাহলে তো মানুষ, অন্য কেউ আসলে এটা দেখলে আকস্মিক ভাবে, যে কোনো মানুষ, নর্মাল যা মানুষ আছে তারা দেখলে ভয় পেতে পারে, কোনো প্রবলেম হতে পারে।
তখন সে কোনো কিছু আগে পিছনে না ভেবেই সে কফিনটা ভাসানোর জন্য ভাবলো যে আমি একটু নদীতে ভাসাই দিই, একটু নিজে পানিতে নেমে নদীতে ভাসাই দিই, ভাসাই দিলে হয়তো বা মানুষের জন্য ভালো হবে, কেউ ভয়টা পাবে না। তো সে নেমে ওই কফিনটা ধরে সাঁতরিয়ে সাঁতরিয়ে কিছুটা নদীর ভিতরে গেল আর কি, মধ্যস্থলে যাওয়ার পর মনে হলো যে না এখন কফিনটা ভেসে যাবে আর কি। তখন সে কফিনটা ছেড়ে দিয়ে রিটার্ন আসার জন্য সাঁতার দিচ্ছিল আর কি। তো হঠাৎ করে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে একটা কণ্ঠস্বর কানে এলো রাসেলের, কিন্তু হঠাৎ করে সে মানে একটু বোকা হয়ে গেল যে এখানে কণ্ঠস্বর আসবে কোথেকে। তারপর ভাবলো না হয়তো আমার মনের ভুল বা এমন কিছু আর কি। তো যখনই সে আবার রিটার্ন আসার জন্য সাঁতার শুরু করবে তখনই একদম স্পষ্ট পপির কণ্ঠে তাকে বলল যে আমাকে রেখে কই যাস। জাস্ট এই একটা শব্দ আসলো। আর রাসেল ভাই বলে রাখা ভালো যেহেতু পিটাপিটি ভাই বোন ছিল, যার তুই তোকারি সম্পর্ক ছিল, দ্যাটস ওয়াই এটা বুঝতে পেরেছি। তারপরে এটা শোনার পরে মানে একজন মানুষের নর্মাল মানুষের কেমন হতে পারে সেটা তো ধারণা করা যায়। তারপর সে তাড়াতাড়ি যত মানে জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক সাঁতরিয়ে কোন রকম ঘাটে উঠলো। ঘাটে ওঠার পরে উপরে এসে তখন মনে একটু সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকিয়ে বললো, হ্যাঁ এবার কে আসবি আস, সাহস থাকলে সামনে আস, মনে ভয়টা কাটানোর জন্য। যাই হোক তারপরে বাসায় ফিরে আসলো রাসেল। বাসায় আসার পরে কেউ সাথে ঘটনাটা শেয়ার করলো না, যেহেতু বাসার মধ্যে একটা অন্যরকম পরিবেশ চলছিল, প্লাস গন্ধটাও চলছিল। এখন বাসায় এসে নোটিস করলো যে না বাসায় গন্ধটা তো এখনো সেই প্রখর অবস্থায় আছে, তীব্র, যেটা টেকার মতো না আর কি। তো ভাবলো ঠিক আছে হয়তো বা লাশটা যেখানে রাখা হয়েছিল ওখানে মাটিতে যে পানি পড়েছিল লাশের, হয়তো বা সেখান থেকে গন্ধ সেখান থেকে আসছে। হ্যাঁ। তো সকালবেলা উঠে রাসেল যেটা করলো যে ওই মাটিটা যেখানে পানি পড়েছিল সেখানে মাটিটা উল্টে ভালো করে কোদাল দিয়ে উল্টে ব্লিচিং পাউডার দিয়ে বা যেভাবে আর কি যতটুকু করা যায় গন্ধ দূর করার জন্য ঠিক ততটুকু করে রাখলো যে না এখন আর গন্ধ লাগছে না, কারণ নাকি গন্ধ লাগছে না সে যে করছে কাজ। তো যাই হোক কাজটা শেষ করার পরে তো বাসায় আসলো। দুপুরের পরে সবাই বসে কথা বলছিল, ঠিক এই সময়ে হঠাৎ করে গন্ধটা নাকে আসলো, ওই মাংস পচা গন্ধটা যেটা লাশের সাথে ছিল। তো হঠাৎ করে পাওয়ার পরে এটা একা রাসেলই না, তাদের ফ্যামিলি সবাই সেটা পেল একসাথে। তো এটা পাওয়ার কারণে সবাই একটু চুপ হয়ে গেল যে এমন তো হওয়ার কথা না, এখন তো গন্ধ থাকার কথা না, প্লাস সকালেও ছিল না ক্লিন করার পরে। তো সবাই কেউ কিছু বলছে না, তখন একজন করে বললো যে হ্যাঁ গন্ধ তো আমিও পাচ্ছি। সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু এটা হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার উধাও হয়ে গেল গন্ধটা। তো মনে হলো যে হয়তো বা এটা ভুলেও হতে পারে এমন ভাবলো আর কি। আসলে কিন্তু তা ছিল না, কারণ গন্ধটা দেখা গেছে 24 ঘন্টার মধ্যে 8-10 বার করে এমন হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। তো যাই হোক রাসেল সন্ধ্যার দিকে বাসা থেকে বের হচ্ছিল। এর মধ্যে বলতে হয় যে পাশের বাসার এক খালাম্মা আছেন যিনি হজ থেকে সদ্য হজ করে ফিরেছেন। তো উনি রাসেলকে ডাকতেন যে রাসেল শোনা যা। তো রাসেল গেলে ওনাকে রাসেল খালাম্মা বললেন রাসেলকে যে এই একটা কথা বলবি। জি খালাম্মা বলেন। তুই কি পপির মাংস পচা গন্ধ পাস? তো আসলে রাসেল এটা আশা করছিল না যে খালাম্মা জানে বা এই ধরনের কোনো এমন কথা, বা প্লাস কি তারা ফ্লাশ করছিল না, কারণ তাদের বোনের একটা ব্যাপার, আর এটা যত চাপায় রাখা যায়। বাট সেটা শুনে সেটা বোকা হয়ে গেল আর কি। তো বললো যে খালাম্মা কে বললো আপনাকে? বলো তুই পাস কিনা বল। তবু বললো যে হ্যাঁ খালাম্মা আমরা তো ফ্যামিলি সবাই পাই এটা। বললো যে আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কি করে জানেন? বললো যে তুই এক কাজ করিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, রাতে যদি কোথাও থেকে আসিস তাহলে একটা ফ্রেন্ড নিয়ে আসিস বাসায় দিয়ে চলে যাওয়ার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কয় কি এত কিছু জানার দরকার নাই, যেটা বললাম তোমাকে সেটাই করো, এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাসেল রাতে যদি বাসায় যায় সাথে কেউ কাউকে নিয়ে আসে, সন্ধ্যার পরে কেউ বাসার বাইরে থাকেন। তেমন করে 40-42 দিনের মতন যাওয়ার পরে একদিন রাতে একটা মানে ব্যাপার হলো যেটার ব্যাখ্যা আর কি করা যায়নি বা এখনো পর্যন্ত রাসেলও করতে পারেনি। রাসেল বসে গেমস খেলছিল, ভিডিও গেমস খুব পছন্দ করেও। তো গেমস খেলার সময় টিভিতে মগ্ন ছিল গেম ওভার করার জন্য। তো হঠাৎ করে মনে হলো ওর ব্রেনটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, ব্রেন হ্যাং হয়ে গেলে যেমন হয় আর কি, সবকিছু স্তব্ধ হয়ে যায়, ঠিক এমন আর কি। তো খেয়াল করলো যে কোনো কিছু শব্দ নেই, সামনে টেলিভিশন, গেমসের আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ তার কানে লাগতেছে না।
3টা বাসা পরে একটা তাঁত কারখানা আছে, সেটার প্রচন্ড আওয়াজ, সেটা তার কানে লাগতেছে না। মাথার উপরে ফ্যান করছে, সেটা কানে লাগছে না, কিন্তু বাইরে পাতার শব্দ কানে আসতেছে, শুধু এই শব্দটাই কানে আসতেছে। তো তার মনোযোগ দিকে চলে গেল যে কি ব্যাপার, শুধু পাতার শব্দ হচ্ছে কেন। তো সে গেমসটা রেখে আস্তে আস্তে উঠে দরজাটা খুললো। দরজা খোলার পরে খেয়াল করলো যে না, গাছপালার সব পাতা ঠিকই আছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। এটা ভাবলো হয়তো আমার মনের ভুল ধারণা। তো যাই হোক, ভালো করে দেখার জন্য যখন ডান দিকে চাইলো, ডান দিকে তাকানোর পরে দেখা গেল যে এখানে উল্লেখ করা দরকার রাসেল ভাই, রাত তখন 2:30-3টা ছিল, এমন টাইম আর কি। তো দেখলো যে নারকেল গাছের 2টা ডালার পাতা নড়াচড়া করতেছে। তো বললো ব্যাপার কি, এটা তো নড়াচড়া করতেছে। ভালো করে খেয়াল করে দেখলো যে অন্য কোনো পাতা নড়ছে না, কোনো বাতাসও নেই। তাহলে এই 2টা পাতা কি করে নড়তেছে? এটা ভাবার সময়, ঠিক ওই সময় ওই মাংস পচা গন্ধটা তীব্রভাবে নাকে লাগলো, যেটা লাশের সাথে ছিল। তো এটা নাকে লাগার সাথে সাথে সে একটু ভরকাই গেল, ব্যাপার কি, এমন হচ্ছে কেন। তো এটা ভাবতে, গন্ধটা পাওয়ার পরেই খেয়াল করে দেখলো যে এখন পাতার নড়াচড়াটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। তো বাম দিকে যাচ্ছে, তো নড়াচড়া ওভাবেই হচ্ছে, কিন্তু পুরো গাছ রাসেল ভাই কিন্তু নড়াচড়া করতেছে না, জাস্ট অল্প একটু জায়গা, পাতা যেখান দিয়ে যাইতেছে পাতাটা শুধু নড়তেছে। তো এটা দেখে ভালো করে খেয়াল করলো যে ঘটনা কি হচ্ছে। খেয়াল করতে গিয়ে দেখলো যে এটা আস্তে আস্তে বাম দিকে যখন আসলো, মধ্য অবস্থায় যখন আসলো আর কি, গাছের চারদিকে গাছপালা আর কি বাসার। তো এখন যখন বাম দিকে আসলো, এই নড়াচড়াটা অ্যাকচুয়ালি বাম সাইডে যখন আসছে তখন দেখলো যে এটা নড়াচড়া নেই, রীতিমতো তখন পাতা গাছ ঝাঁকি দিচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল আর কি ব্যাপারটা। তো যখন একদম বাম সাইডে চলে আসছে তখন দেখলো যে এভাবে ঝাঁকি দিতেছে, দেখে ও ভয় পেয়ে গেল যে না, এটা তো নর্মাল কিছু না, আর যেটা আমার নাকে যেটা আসতেছে সেটা সন্দেহজনক, কারণ ওই গন্ধটা তো আগে ছিল না। তখন সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বাসায় গিয়ে রুমে নিজের খাটের মধ্যে যেয়ে যতটুকু পারতো আর কি সূরা কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করলো। তো তারপরের দিন ওই খালাম্মা আবার খবর পাঠালেন রাসেলকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে, রাসেল একটা কথা বলি বাজান, কিছু মনে করো না। বলে যে কি খালাম্মা বলেন? বললো যে তোমরা কাজ করো, এই বাসাটা চেঞ্জ করে ফেলো, কারণ এই বাসায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে। তো বললো কেন খালাম্মা, কোনো সমস্যা? বললো যে তোমাকে যা বলা হয়েছে ওইটা করো, এর বেশি কিছু জানতে চেয়েও না। তো তার মাসখানেক পরে তারা বাসা চেঞ্জ করে আর কি, রাসেলটা অন্য বাসায় চলে যায়। তো অন্য বাসায় যাওয়ার পরে কিছু কিছু প্রবলেম হইতেছিল, যেমন যে রাসেলের ছোট বোনের হাজবেন্ড একদিন বাসায় শুয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা। সবগুলো অনেক প্রবলেম হয়েছে রাসেল, আমি সবগুলি বলতে চাচ্ছি না, আমি একটা দিয়ে বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে হাজবেন্ড একা শুয়েছিল, ভিতর থেকে দরজা লাগানো ছিল রুমের। তো রাত্রেবেলা হঠাৎ করে ওনার গলা চাপা দেওয়া হয়েছে আর কি, গলা চেপে ধরছে কেউ 2 হাতে। আচ্ছা। তো উনি অনেক চিৎকার চেঁচামেচি করেছেন নাকি, সেটা তো আর কেউ বলতে পারবে না। তো সকালে উঠে সেটা শেয়ার করছেন ফ্যামিলি সবার সাথে, যেমন আমরা রাতের বেলা তো আমার গলা চাপা দেওয়া হয়েছে। তো এটা কেউ বিলিভ করতেছে না যে রাতের বেলা গলা চাপা দিবে কে, কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সো ইট ইজ নট পসিবল কেউ যে বাইরে থেকে যে গলা চেপে আসবে। তখন এই কথা বলার সময় খেয়াল করে দেখা গেল তার গলার মধ্যে 10টা আঙ্গুলের দাগ রয়ে গেছে, একদম স্পষ্ট ছাপ, এবং হাতের নখের দাগ সহ, যেটা আর কি মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সবার। তো ভাবলো, সবাই বললো যে না, এই আসলে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। দেন 5জন মাওলানাকে ডাকা হলো। ডাকা হলে ওনারা আসলেন, ওনারা এসে কোরআন তেলাওয়াত করে খতম করে দোয়া করে গেলেন। তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। বাট আমার বন্ধু রাসেল ও বলল যে এখনো রাতের বেলা যখন একা থাকে তখন মনে হয় যে আশেপাশে কাউ ফিল করে কেউ ওর আশেপাশে আসে, এখনো স্টিল এখনো আমাকে গত পরশু দিনে বলছে এই ঘটনাটা, এখনো ফিল করে ওর আশেপাশে কেউ আসে এবং ওকে কিছু বলতে চায়। বাট এটা কোনো প্রুফ নাই রাসেল ভাই, এটা কোনো প্রুফ নাই, বাট এটা বলে যে আমি ফিল করি সেটা। আর যে ঘটনা শেষ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে কেস করা হয়েছিল ওই থানার মধ্যে, থানা থেকে এসপি সাহেব এমন রিপোর্ট করেছেন
যে যেই পুকুরে পপির ডুবানো লাশ পাওয়া গেছে সেই পুকুরটা ওই ছেলেদের বাড়ির পুকুর, যে ছেলের সাথে পপির অ্যাফেয়ার ছিল প্লাস চলে গেছিল। আচ্ছা, This track was downloaded from FusionBD.com. তার মানে এটা হয়তো হতে পারে এরকম যে খুনের কোনো ঘটনা। হ্যাঁ, এখন উনি এরকম বৃত্তান্ত দিচ্ছেন যে ওই ছেলের বাড়ির পুকুর সেটা, এবং পপির লাশ পাওয়া যাওয়ার 4-5 দিন আগে থেকে তাদের ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া, আজও পর্যন্ত সেই তালা আর খোলা হয়নি। এসপি সাহেব বললেন যে এটা তো বর্ডারের কাছে এরিয়া, আমরা সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা, আর সেই কেসটা কিন্তু রাসেল ভাই এখনো আছে। ওকে, আছি রাসেল, আর আমাদের সাথে আছেন গেস্ট। সো শুরুতে আপনার নামটা একটু জানি, আপনার কি নাম? আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি আজকে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে। ওকে, আর হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ড তো নাম নিশ্চয়ই নয়, হাজবেন্ডের নামটা জানি। আচ্ছা, আমি সাব্বির, আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি। আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি, আমাদের দুজনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন। সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেস্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? সুপ্তি এবং আপনি দুজনের সাথে একসাথে ঘটেছে এবং সেই ঘটনাগুলো আপনারা চেয়েছিলেন যে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন। সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল, সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে। এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, আমি যেভাবে বলবো যে আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা আমি আগে ছিলাম, এবং সেই রুমেরই একটা ঘটনা যেটা হলো যে একদিন আমি রাতে ঘুমিয়েছি, তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাত হয়ে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, আর সেই সময় আমার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে, পুরোপুরি ভোর তখন হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম যে কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা, এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি 1 ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা, আপনি কি পেছনে ঘুরতেও পারছেন না? আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবে মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব, সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম। আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি, এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থায় থাকে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো সজাগ, একদম ভেঙে গেছে, ঘুমটা ভেঙেছে এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো, চিৎকার করবো বা কিছু একটা বলার, বাট সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবে আঁকড়ে আছে, এবং মনে হচ্ছে যে সে আস্তে আস্তে আমার ঘাড় দিকেও খুব ঘাড়ের দিকে খুব শক্ত করে ধরে রাখছে, যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ পরে অনেকক্ষণ চলার পরে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করি, চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো, এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মুভ করে উঠছি, সে জিনিসটা হঠাৎ করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে। এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে, এবং আমার মনে হচ্ছে যে শরীর দিয়ে ঘাম ঝরতেছে এরকম একটা অবস্থা। এবং আমি দেখলাম যে বাইরে একটু একটু ভোর হচ্ছে তখন। সেটা যাই হোক, জিনিসটা এরকম ছিল যে আমি একদম পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারছি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়, এই সময় এসে ঘটনাটা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটাই, যে আমার যেটা মনে হচ্ছে তখন পুরো ভোরের আলো, আকাশ পরিষ্কার, এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি, বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক, জিনিসটা তখনই আমাকে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে সুপ্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেনলি 2 বছর হয়েছে। তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম। আচ্ছা, তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো উইয়ার্ড কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরে ফ্লোরে মুভ করলাম। তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আচ্ছা, এই ইয়ারের ফার্স্ট দিকে। হ্যাঁ,
তো একদিন যেটা হলো, আমরা রাতেবেলায় যেহেতু দুজনেই কাজ করি, আমরা গল্প করছি বসে বসে। তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে, জাস্ট চার্ক করলো কেউ জোরে, খুব জোরে দরজাটা, তখন আমরা দুজনেই দুজনে দিয়ে তাকালাম যে এটা কি হলো, বা মানে এটা কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না। তখন বাজে রাত 2টা থেকে 2:30 বাজে। তো তখন মানে আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেসও করলাম না যে কি হলো, আমরা জাস্ট চুপ করে জাস্ট চলো ঘুমিয়ে যাই, মানে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। স্টার্ট হতে একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশ রুমটা আছে সেটা আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচ বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3টা বাজে এরকম আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজাটা, তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এই সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে স্টোর, কিচেনের ভেতরে স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখেছেন? একদম পরিষ্কার, কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় কি আছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি বোঝাতে পারবো না, আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাত পা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করবো তখন বুঝতে পারতেছি না। আপনাদেরকে এগিয়ে আসা বা এরকম কোনো কিছু? দাঁড়িয়ে আছে কিছু একটা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বলি না কেন, সেখানে ঢোকার আগে একটা দোয়াও আছে এবং 3বার নক করে তারপরে ঢুকতে হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন? এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু না, আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে। স্টোরের সামনে, ওকে। তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি, এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনই আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে যে আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি টেলিফোনে আমার সাথে যখন কথা তখন বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 জন আছেন। হ্যাঁ, 7 জন আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তার শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। আচ্ছা, তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা জানতে পারলো? কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না। অবশ্যই না, কারণ সে আরেকটা রুমে শোয়, আর ওই রুমটাতে সাধারণত কেউ শোয় না, কারণ ওখানে শোয়ার কোনো ওয়ে নাই। ওটা জাস্ট একটা দরজাটা খোলা থাকে, ভিতরে বিভিন্ন জিনিস থাকে, জাস্ট স্টোর রুম বলতে যা বোঝায়। তো সে যে যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না। ওই আলোতেই সেই অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 বার রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে ওই জায়গাটা চোখে পড়ে। তো ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 বার সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এইখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন 2 জন দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আবার জানতাম না যে আপনি দেখেছেন, আমি জানতাম যে উনি দেখেছেন। একজনের ভুল হতে পারে, 2 জনের কিভাবে? সেটাই না, আমিও এই জিনিসটা পরপর 2 বার, পরপর 2 দিন বলবো না, বাট 2 বার আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 বার দেখেছি এই জিনিসটা। এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করে ফেলছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা ভয়ের একটা স্রোত শরীর থেকে নেমে গেল, এরকম একটা মানে হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে কেমন করে ওঠে। মানে আমি বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, একটা ছায়া, হোয়াট এভার ইট ইজ, দেখে আমার ওরকম মানে একটা ভয়ের ইয়ে লেগেছিল। রাইট, আমাদের কাছে অচুক্তি কি হয়েছিল তারপরে ওই বাসায়, আর কি কি ঘটনা আপনাদের সাথে হয়েছিল? আচ্ছা, এরপরে তুমি তোমার এই ঘটনাটা বলো, কারণ মোস্ট রিসেন্টটা পরে বলি যেটা হয়েছিল আমার সাথে। আচ্ছা, এর মানে সত্যি যে ঘটনাটা, সেই ঘটনাটার আগেও একটা ঘটনা আছে যেটা আমার সাথে হয়েছিল। সেটা হলো একদিন সুপ্তি তার বাসায় মানে তার বাবার বাসায় গেছে, তো আমি বাসায় একা সেদিন। আচ্ছা,
আর সেদিন খুব বাসায় মানে লোডশেডিং হচ্ছিল, মানে ওই গরমের সময় কি যেটা হয় যে প্রায় 2-3 করে কারেন্ট যাচ্ছিল আর কি। তো রাত্রে এটা প্রায় আমি আমার কম্পিউটার ইউজ করে আমার কাজ টাজ করে আমি জাস্ট শুতে গিয়েছি, তখন বাজে রাত 1:30। এবং শুতে যাওয়ার আগে আমার সত্যির সাথে একবার ফোনে কথা হলো কিছুক্ষণ, হওয়ার পরে আমি জাস্ট গিয়ে বিছানায় শুলাম। তো শুয়ে রয়েছে, মানে ঘুম আসতেছে না, জাস্ট আমি তখনও জাগ না, মানে আমার তখন আমি ঘুমিয়ে যাইনি। তো আপনাকে যেরকম আমরা বললাম যে আমাদের প্রায় এরকম দরজাতে কখনো মনে হয় যে নক করতেছে, কেউ নব ধরে ঘোরাচ্ছে এরকম। সেদিন রাতেও হঠাৎ করে মানে আমি কিছুক্ষণ পর মানে শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ মানে শুনতে পারলাম, আমার রুম তখন কিন্তু অন্ধকার, কারণ যেহেতু তখন কারেন্ট নাই ওই অবস্থায়। আমি হঠাৎ করে শুনলাম যে আমার ঘরের নবটাকে কে আবার যেন খুব জোরে জোরে ঘোরাচ্ছে। আচ্ছা, আমার চোখটা তখন দরজার দিকে গেল এবং কিছুক্ষণ এই নবটা ঘোরানোর পর, নবটা যখন ঘোরানো শেষ তার একটু পরে আমি দেখলাম বা শুনলাম আর কি বেসিক্যালি যে আমার দরজার যে পাল্লাটা এবং পাল্লার উপর যে দেয়ালটা, সেই দেয়ালে মানুষ যদি খালি পায়ে পাক্কার উপর যদি একটু জোরে জোরে হাঁটে তাহলে একটা যেরকম শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ সেই ওয়াল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমি পুরো মানে জাস্ট মানে ওই জায়গায় তো শব্দ হওয়ার কোনো চান্স নাই না, মানে এটা একটা উইয়ার্ড একটা অবস্থা যে এখানে কিভাবে শব্দটা হচ্ছে। রাইট। তো আমি জাস্ট শুনতেছি, আমি চুপচাপ শুয়ে শুনছি যে ওখানে কি মনে হচ্ছে যেন কেউ হাঁটছে। তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে সেই শব্দটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, উপরের দিকে উঠতে সেটা সিলিং এ চলে আসছে সাউন্ডটা। আচ্ছা, হ্যাঁ। এবং আমি তখন জাস্ট উঠে বসছি বিছানাতে। আচ্ছা, এটা কি হচ্ছে আমি জাস্ট মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে। ওকে। এবং শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছে সিলিং ফ্যান, যেটা ফ্যানের কাছাকাছি চলে আসছে, এবং সিলিং ফ্যানটা আমার জাস্ট মাথার উপরে, আমি যেখানে শুয়ে আছি তার উপরেই। আমি তখন জাস্ট মানে আমার তখন জাস্ট শরীর ঘামা শুরু করছে যে এটা কি আওয়াজ, এটা আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি যে একটা আওয়াজ হচ্ছে, এবং এটা যে হাঁটলে খালি পায়ে হাঁটলে যে আওয়াজটা থপ থপ করে, হ্যাঁ এরকম একটা সাউন্ড। ওকে। আমি বসে জাস্ট ভয় যেটা হয়, আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম এবং কিছুক্ষণ পরেই সেই শব্দটা দেখলাম আস্তে আস্তে মিলিয়ে গেল। এবং আমি তখন মানে আমার শরীর তখন প্রায় মানে ঘামা শুরু করছে, আমার ফ্যান চলতেছে তখন আমি ঘামতেছি। দরজার উপরে এবং সিলিং এর কাছে এখানে হাঁটার কারো কোনো সম্ভাবনা থাকার কথা। ইটস জাস্ট লাইক আপনারা যদি কেউ এক্সোরসিস্ট মুভিটা দেখে থাকেন, ওখানে যে একটা ইয়ে দেখায় যে ভূতটা যে ওয়াল বেবে হাঁটে, জাস্ট ইটস লাইক মানে সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি কাউকে দেখছি না, বাট আমি শুনছি যে একটা আওয়াজ হচ্ছে হাঁটার মতো। এবং অনেকটা মনে হয় যে ক্ল্যাপিং করলে, যে ঠাস ঠাস করে ক্ল্যাপ করলে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ। তো আমি ওই আওয়াজটা যখন শেষ হলো, তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর আবার একটু শুলাম, তখন কিন্তু আমার হার্টবিটটা জাস্ট মানে কন্টিনিউয়াসলি আমার হার্টবিটটা মানে বাড়ি দিচ্ছে আমাকে, মানে খুব ভয় পেয়ে গেছি। এবং তার কিছুক্ষণ পর আবার আমি সেই দরজার নবে দেখলাম আবার কে যেন ঘোরাচ্ছে নবটা। আমি যে উঠে গিয়ে একবার খুলবো বা খুলে দেখবো, আমার সেই সাহসটাও পর্যন্ত হচ্ছিল না। আমি জাস্ট কিছুক্ষণ আবার আয়াতুল কুরসি পড়ে আমি চুপ করে শুয়ে রইলাম। তারপর ওইটা কিছুক্ষণ হলো, দেন স্টপ, তারপর আর কিছু নেই। তারপর আমি কিছু মনে নেই, আমি ঘুমিয়ে পড়লাম। ওকে, এবার কি আমরা মোস্ট রিসেন্ট যেটা সেটাতে আসবো নাকি আর কিছু আছে? আর কিছু থাকলে সেগুলো শেষ করি। না, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই যে ইটস নট লাইক দ্যাট যে শুধু আমাদের দুজনের সাথে এই জিনিসটা হচ্ছে, বাসার সবার সাথেই কিন্তু সবাই কিন্তু এরকম। যেমন আমাদের বাসায় যে ছেলেটা মানে বাজার টাজার করে দেয়, ও সাধারণত আমাদের যে মানে ড্রয়িং রুমে আছে ওখানে শুয়ে রাখতে। তো ও যেটা বলেছে, ও একদিন রাতেবেলা শুয়েছিল, তো ও যে সোফার সামনে ওর মাথাটা থাকে, এবং মানে হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেল এবং ওর কাছে মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন ভয়ে মানে হঠাৎ করে উঠে বসলো, তারপর দেখে যে আর কিছু নেই। ইভেন তো আমার নানি শাশুড়ি থাকেন, আমাদের পাশের রুমে আছেন উনি, তো উনি আমাকে যেটা বলেছেন যে একদিন উনি মানে নামাজের পরে উনি শুয়ে শুয়ে শিখতো, মানে শুয়ে শুয়ে তসবিহ পড়ছিল। তো উনি বলছে যে পড়তে পড়তে আমার হাতটা একটু নেমে গেল। তখন মানে উনি যে ফিল করলো কি একজন জোরে বাড়ি মেরে ওনার হাতটা উপরে উঠিয়ে দিল। আচ্ছা, তো আমার কথা যে সবাই একই বাসায় মানে আমি পার্সোনালি বিলিভ করি যে এই ফ্লোরে অবশ্যই কিছু একটা আছে, সামথিং উইয়ার্ড, আমি জানি না কি সেটা আছে। আর আমি রিসেন্ট যে ঘটনাটা আমি এখন শেয়ার করছি সেটা হচ্ছে কি যে আমি তো বলছি ভাইয়া যে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করি, ফেসবুকে বসে অনেক গল্প করি। তো বেশি দিন না, 1 উইক আগের ঘটনা। তো আমি আরো বসে গল্প করছি,
তো আমি তো বলেছি আপনাকে যে আমাদের ছেলেটা ড্রয়িং রুমে শোয়। তো তখন বাজে 2:30 মনে হয়, 2:30 থেকে 2:45 বাজে তখন। তো বসে গল্প করতে করতে হঠাৎ করে শুনলাম যে ওই ছেলেটা খুব জোরে জোরে কথা বলছে। আচ্ছা। তখন আমি ওকে একটু বিরক্ত হয়ে বললাম যে এত রাতে, আমার কাছে মনে হলো যে ও হয়তো বা মোবাইলে ফোন এসেছে বা সামথিং কিছু একটা। তো আমি খুব বিরক্ত হয়ে বললাম যে এত রাতে তো এরকম ভাবে জোরে চিৎকার করা উচিত না, বা এত জোরে কথা বলা মানে হয় না। বলেই শেষ করতে না করতেই বাইরে থেকে শুনলাম যে আমার নানি শ্বশুরকে যে মেয়েটা দেখাশোনা করে, মানে ওরা অনেক পুরনো আমাদের বাসায়, প্রায় 10 থেকে 15 বছর যাবত সবাই। তো ও খুব জোরে জোরে কথা বলছে। তখন আমার কাছে মনে হলো যে মেবি আমার নানি শাশুড়ির শরীর খারাপ হয়ে গেছে, যেটা হয় যে উনি খুব রাতে অনেক সময় শরীর খারাপ হয়ে যায়। তো আমার মানে পিসিটা যেখানে আছে সেখান থেকে দরজাটা খুলতে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। তা তখন মানে আমি আর ও আমরা দুজন জাস্ট খুব জোরে দরজাটা খুলে বের হয়ে দেখি ভাইয়া, মানে আমি কি বলবো, কেউ নেই ওখানে, নোবডি ইজ দেয়ার। আর মানে একটা যেটা হয় যে এটা কোনোভাবেই পসিবল না যে কেউ, সবাই খুব তাড়াতাড়ি রুমে চলে গেল বা কিছুই ঘটেনি এরকম একটা ব্যাপার। মানে আপনি তো শব্দ শোনার সঙ্গে সঙ্গে শুনলেন। হ্যাঁ সেটাই। 2:30 বাজে পিন ড্রপ সাইলেন্স থাকে তখন। বাইরে বের হয়ে আমি সেটাই দেখলাম। তো আমার কথা হচ্ছে কি যে আমি তাহলে কি শুনলাম, এটা আমি না, ও আর আমি একসাথে এক্সপিরিয়েন্স করেছি। মানে একজনের ভুল হতে পারে, দুজন তাহলে কি দেখলাম বা কি শুনলাম। এবং আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে, বাইরে তো অন্ধকার, আমাদের কমন রুম, কমন এরিয়াটা যেখানে ভিতরে অন্ধকার, আমরা জাস্ট চেক করার জন্য যে কেউ কি আবার আমাদের দরজা খোলা দেখে কি কোথাও কেউ লুকালো কিনা। আচ্ছা, এটা করার জন্য আমরা জাস্ট কমন এরিয়ার লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বালালাম, যে ওই আমার যে ছেলেটা যে আমাদের ড্রয়িং রুমে শোয় ওখানে লাইট জ্বালালাম। এবং সেদিন আমি ঘরের প্রতিটা ইঞ্চি চেক করে দেখেছিলাম, স্টোর থেকে স্টার্ট করে, যে কেউ কি খুব তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়লো নাকি। কিছুই ছিল না ভাইয়া, কিছুই না, নাথিং। মানে আমার মানে শিহরিত হয়ে যায় আমি যখনই চিন্তা করি এই জিনিসগুলা, যে বাসায় কি হয় এগুলা। আমরা কিন্তু দুজনেরই গলা, এবং আমরা তো জানি, আমাদের কাছে অচেনা না, আমরা বুঝতে পারতেছিলাম যে কাদের ছেলেটা এবং সেই যে দেখাশোনা করে আমার নানিকে যে মেয়েটা, তাদেরই গলা। আমরা হঠাৎ ফার্স্টে আমি ওকে বললাম শোনার পরে যে মনে হয় ওরা এখনো ঘুমায়নি, বাইরে হয়তো কথা বলতেছে। তখন ও আমাকে বলতেছে না, বাইরে তো লাইট নিভানো, বাইরে তো ওরা এখন অন্ধকারে কেন কথা বলবে। তো তারপর যখন দেখলাম একটু কথাগুলো বেশ জোরে জোরে শোনা যাচ্ছে, তখন সে আমাকে বললো যে নানির মনে হয় শরীর খারাপ, তুমি কি একটু বের হয়ে দেখবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দেখি। তখনই আমি আরো মেয়েদের দরজাটা খুলে বের হলাম, আমি দেখি জাস্ট অন্ধকার, কিচ্ছু নেই, অ্যাজ ইউজুয়াল পিন ড্রপ সাইলেন্স। ওখানে নাক ডেকে আমাদের কাজে ছেলেটা ঘুমাচ্ছে। তারপরে আমরা আবার লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে দেখলাম যে কেউ কোথাও আছে কিনা, বা কেউ কোথাও লুকালো কিনা, বা আমাদের কথা শুনে বা এরকম কোনো কিছু হলো কিনা। আমরা সবকিছু চেক করলাম, নাথিং ওয়াজ দেয়ার। ওকে, মানে তারপরে এখনো কি সমস্যা? তো বেসিক্যালি আমি ইমেল করি গত সপ্তাহে রাসেল ভাইকে, তো উনি আমাকে ইন্টারেস্টেড হয়ে কল করে। তো আমি প্রথম রাজি হয়ে যাই, বাট আমার ফ্রেন্ড যে আসছে কিবিয়া, তো ওকে ব্যাপারটা বলি। আমি ফার্স্ট আসতে চাইনি, তো এমনিতে অন্য কারণে আমি আসতে চাইনি, বাট সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আসার জন্য। তো কিবিয়া থ্যাংক ইউ। তো মেন ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের বাসায় একজন লোক সুন্দর আলী, উনি এমনিতে অনেক আগে থেকে কাজ করছেন এবং এখনো কাজ করছেন। তো উনি এমনিতে ওনার বাবা মা মারা যায় অনেক অল্প বয়সে উনি থাকতে। তো উনি আমাদের বাসায় কাজ করছেন অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। তো একদিন এক কবিরাজ তাকে কিছু টাকা দিয়ে বলে, তুমি যদি আমাকে কোনো কবরস্থান থেকে রাত 12টার পর কয়েক টুকরা মাটি এনে দিতে পারো, তবে তোমাকে আমি টাকাটা দিব। তো তিনি সাথে সাথে রাজি হয়ে যান, কারণ তিনি এই ভূত, আমরা যাই বলি জিন টিন, এসব বিশ্বাস করতেন না। তো উনি রাজি হয়ে যান। তিনি ভাবলেন যে দিনের বেলা যায়, রাতের বেলা গেলে তো একই, যেহেতু আমি বিশ্বাস করি না। তো উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন কোনো কিছু না বলেই। তো বলেন ঠিক আছে, আমি আপনাকে মাটিটা এনে দিব, তো আপনি টেনশন করবেন, আপনি বাসে যান, আমি আপনাকে দেবো। তো ওই দিনই রাতে আমাদের এলাকার পাশে একটা কবরস্থান আছে, তো ওই দিন রাতে উনি ওখানে ঢুকেন। তো ঢুকে ওনার কেমন জানি মনে হচ্ছে, কারণ প্রচন্ড ভয় পেয়েছিলেন ওই রাতে। তো তিনি ঢোকার পর একটা কবরের সামনে গেলেন, তো কয়েক টুকরো মাটি নিলেন। যখন তিনি কবর থেকে উঠবেন, ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে কে যেন হাত রাখলো, তিনি ফিল করলেন। ওকে, তো হাত রাখলো, তো তিনি হঠাৎ পিছনে তাকালেন, বাট যে জিনিসটা দেখলেন সেটা 7-8 ফিট লম্বা, কালো অবয়ব, একদম মানুষের আকৃতির, বাট কোনো ফেস নেই, জিনিসটা ট্রান্সপারেন্ট।
তিনি আমাকে যে বর্ণনাটা দিলেন এটা মেবি 2 ডাইমেনশনাল হবে এমনটা। হ্যাঁ মানে আমরা একটা জিনিস যে আমরা এটা মনে হয় আপনি আমাদেরকে সাউন্ড ফাইল পাঠিয়েছিলেন, আমরা শুনেছিলাম, কিন্তু একটা জিনিস আপনি মিস করেছেন, সেটা বলেন যে যখন সেই মানুষটাকে দেখা গেল, সেই মানুষটা যখন ফিরে আসলো আপনাদের কাছে ওখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে, যেহেতু বাকি ওই স্টোরিটা সবাই জানে, হ্যাঁ, যে তার গায়ে কিছু মানে ছিল আঠালো লালা জাতীয় যে জিনিসটা, এই জিনিসটা আমি নিজের চোখে দেখিয়েছি, লালা জাতীয় জিনিস, যে জিনিসটা আমি দেখলাম। মানে ওনাকে জিনিসটা, উনি যখন সেন্সলেস হয়ে যান, তো পরদিন ওনাকে যখন আনা হয়, ওকে, তো আমাদের বাসায় আনা হয়, গোসল করানো হয়, তো গোসল করানোর আগে যেটা দেখলাম লালা জাতীয় পিচ্ছিল আঠালো জাতীয় পদার্থ ওনার সারা শরীরে একদম। এটার জন্য রিভান ভাই যেটা মানে এটার জন্য আমি জাস্ট রিপিট করলাম জিনিসটা, যে এটা সাউন্ড ফাইল মিস করেছি, এবং এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, যে গত দিন আপনারা সাউন্ড ফাইল যেটা শুনেছিলেন সেই জায়গার সাথে অ্যাড করছে এই জায়গাটা, যে এখানে এই মানে আঠালো একটা জিনিস তার গায়ে পাওয়া যায়। এটা নিশ্চয়ই আপনাদের সাথে পরিচিত, এই জন্য আমি বললাম যে ব্যাপারটা পরিচিত। আই থিঙ্ক সুমন ভাই আর তপু এসে একটা স্টোরি বলেছিল না? আমি সেটাই বললাম যে ব্যাপারটা এর মধ্যেও আছে, কিন্তু সেদিন ওটা সামহাউ উনি মিস করেছিলেন। আচ্ছা, সো ওইটা কি কোনো মানে আমরা যেমন যেটা করি, আমরা ওই ওয়ালের কিছু নিয়ে এসেছি, স্যাম্পলস নিয়ে এসেছি, সো ওগুলো এখন আমরা মৃত্তিকা ডিপার্টমেন্ট গিয়ে টেস্ট করতে দিব যে আসলে কোনো ব্লাড রিলেটেড কিছু আছে নাকি, হোয়াট ইজ দ্যাট। কোনো কিছু কি স্যাম্পল টেম্পল নিশ্চয়ই নেওয়া হয়নি, এগুলো নেওয়া হয়নি, কারণ তখন এটা ঘরোয়া হয় না, যখন আমি ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা অনেক আগে প্রাইমারি লেভেলে, আমার খেয়াল আছে এখন যে জিনিসটা আমি দেখলাম, এটা আর কি। এটা কোন আমি তো পুরো স্টোরি মিস করেছি, এটা কোন গোরস্থান? এটা বালকান্দি, আমাদের নরসিংদীতে বালকান্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এটা কি রিসেন্টলি কিছু হয়েছে ওখানে? রিসেন্টলি তেমন হয়নি ওখানে, কিন্তু কবরস্থানে একটা রিসেন্টলি একটা ঘটনা আছে। আমার বেস্ট ফ্রেন্ড আলামিন, ওর কাকার সাথে, ওরা ছোট কাকা, ওর নাম কবি, তো উনি গ্রামের বাড়িতে মোটরসাইকেল নিয়ে হেডলাইট রাতের বেলা যাচ্ছিলেন, তো হঠাৎ পারিবারিক কবরস্থান হবে এটা, তো পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে কবরস্থানটা ছিল, তো হঠাৎ দেখতে পেলেন এক মুরব্বী, ওনারই পরিচিত, উনি বলতেছে, এই থাম, তুই হেডলাইট জ্বালিয়ে এত রাতে যাচ্ছিস কেন এই কবরস্থান দিয়ে, এখানে জ্বালানো নিষেধ, তুই জানিস না, তুই হেডলাইট অফ করে যা। তো বললো, চাচা সরি, আমি ভুল করছি। এমনিতে আগে চিনতেন, উনি রিটায়ার্ড পারসন, টিচার ছিলেন, প্রাইমারি স্কুলে একটা টিচার ছিলেন। তো উনি বললেন হেডলাইটটা অফ করে তুই একটু সামনে যখন গেলেন, হঠাৎ বললো কেন বললো এটা, তো তিনি যখন পিছনে ব্যাক করলেন, যে জায়গাটাই এই 1 মিনিটও হবে না, জাস্ট কবরস্থানটা উনি পাস করলেন। তো ফিরে যখন বলবেন যে হ্যাঁ চাচা কেন আমাকে এটা বললেন, এটা কিউরিওসিটি জাগে সবারই। তো তিনি কাউকে দেখতে পারেন না, হয়তো ভাবলেন চলে গেছে, সমস্যা নেই, হতে পারে। তো পরদিন সকালবেলায় যখন ওনার বাসায় গেলেন, বললেন যে হ্যাঁ চাচা আপনি আমাকে গতকালকে রাতে তো এমন হয়েছে, মানে কেন বললেন এটা, আমি বুঝতে পারলাম না, কবরস্থানের সামনে দিয়ে গেলে হেডলাইট অফ করে যাওয়ার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, কি জিনিসটা আমাকে খুলে বলেন। তো যে প্রাইমারি স্কুলে যে টিচারটা ছিল রিটায়ার্ড পারসন, তো উনি বললেন কি বলতেছে সব বলতে বললো, রাতের বেলা তো আমি যাইনি, কালকে সন্ধ্যার পর থেকে আমি বাইরে বেরোয়। তো এটা শুনে তো কবির কাকা আমার ফ্রেন্ড, উনি তো একদম অবাক, জিনিসটা কি, এটা রিসেন্টলি কয়েক মাস আগে হবে। তো এটা আমি যখন ভূতে ফেমে আসবো তখন আলামিনকে বলতেছি এটা, তো সে বললে আগে তো দেশের বাইরে অস্ট্রেলিয়াতে, রাইট? অস্ট্রেলিয়ার অ্যাকচুয়ালি আমার মানে ফ্যাক্ট হিসাবে আমি অনেক স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করি, ইটস ওয়ান অফ মাই ইন্টারেস্ট। সো আমি একটা মানে অ্যামেজিংলি বাইর করছি যে অস্ট্রেলিয়া অনেক মানে সেইটান বেসড একটা কান্ট্রি, সেইটানিক। আচ্ছা। তো স্পেশালি আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ঠিক ইউনিভার্সিটির পাশেই একটা ডরমেটরি ছিল। তো ডরমেটরিটা অ্যাবান্ডেন্ড, মানে এখানে কেউ যাওয়া নিষেধ, কেউ যায় না, একদমই নিষেধ। তো এমনিতে একদিন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, খুব র্যান্ডমলি হঠাৎ শুনি আমাদের লাইব্রেরিতে একটা মার্ডার হয়েছে, ইউনিভার্সিটি লাইব্রেরিতে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি পুলিশ আসলেন, একটা মেয়ে যার চোখ লাল, তাকে আর কি এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। তো আমি তখনও খুব একটা অ্যাটেনশন পে করি নাই, যাচ্ছে হতেই পারে। পরে আস্তে আস্তে যখন শোনা শুরু করলাম যে আমাদের পাশে একটা ডরমেটরি আছে অ্যাবান্ডেন, অনেকেই বলে এটা হন্টেড, আমার ইন্টারেস্ট আরো বাড়া শুরু করলো। তো আমি একদিন মানে খুবই মানে আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ মানে এটা হইলো, তো আমি আর 2-3টা ফ্রেন্ড মিলে আমরা টর্চ লাইট নিয়ে ওই অ্যাবান্ডেন প্লেসে গেছি। নর্মালি যদি মানে কাউকে ট্রেসপাস করে এখানে ফাইন দেয় স্ট্রেট অ্যাওয়ে, দেন ইটস আ লট অফ অ্যামাউন্ট। ওকে, স্টিল গেলাম। তো
সবচেয়ে সারপ্রাইজিং জিনিসটা হচ্ছে ওইখানে রাত আমরা গেছিলাম অ্যারাউন্ড 11:30 12:30 দিকে রাত, এন্ড ঠিক 12টা বাজছে যখন আমার ঘড়িতে একটা টিক করে আওয়াজ হয়, ঠিক 12টা বাজলো, পুরো জায়গাটা অ্যাবান্ডেন্ড, কিন্তু পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল। মানে পিয়ানোর আওয়াজ, সামওয়ানস প্লেইং দ্য পিয়ানো, মানে and to tell you the truth আমি এখানে মানে চুপ হয়ে গেছিলাম। I was looking everywhere and স্বাভাবিক মানে কি করব এক্স্যাক্টলি। and এবং ওইখানকার এনভায়রনমেন্টটা আপনি মানে যত ধরেন মানে হরর মুভি দেখেন যে ভাঙা মাটি, দেয়াল ফাটা, তারপর পুরা একটা বাতাসের আওয়াজ হো করে আসে, পুরো ওইরকম এনভায়রনমেন্ট, এন্ড ক্লিয়ারলি পিয়ানোর সাউন্ড শোনা গেছে। এন্ড পরে আর কি আমাদের ওইখান থেকে আর কি উই জাস্ট ওয়েন্ট ব্যাক, বিকজ আমাদের ওইখানে সাহস হয় নাই সামনে আগানোর। তো পরে আমরা ইউনিভার্সিটির হিস্ট্রি যখন চেক করলাম, সো উই ফাউন্ড আউট দ্যাট ওইখানে ডরমেটরিতে একটা রুম ছিল, ওই রুম থেকে 2 জন একই নামে একই ডেটে পরপর 2 বছরে মানে কনজিকিউটিভ ইয়ার্সে একই টাইমে সুইসাইড করছে, এবং ওই রুম থেকেই পিয়ানোর আওয়াজটা আসে। তো পরে বোঝা গেল যে হয়তো যে মারা গেছে ওইখানে কেউ হয়তো পিয়ানো বাজাতে পারতো বা সামথিং। তো পরে আর কি আমরা রুমের আশেপাশ দিয়ে গেছি, অনেক কিছু করার চেষ্টা করছি, অনেক রাত পর্যন্ত ছিলাম, আর শোনা যায়নি, এক রাতে আমরা আর কি শুনতে পেরেছি। তো এইটা আর কি আমাকে খুবই ফ্রিকড আউট করছে, এবং আমি পরে রাত্রি ইউনিভার্সিটি যেতে পারতাম না ভয়ের কারণে। ওকে, এরকম মানে এটা ব্যাপারটা বেশ উইয়ার্ড কিন্তু মানে। এবং আচ্ছা আমার খালি একটা কোয়েশ্চেন আছে, এই যে সাউন্ডটা পিয়ানোর, এটা আর কেউ শোনাচ্ছে কিনা? অনেকেই শুনেছে এবং অনেকে ক্লেম করে যে একটা মানে যখন পিয়ানোর আওয়াজটা বাজে মানে কিছু মানে উইয়ার্ড সাউন্ড হয়, ওরা বুঝাতে পারে না কি টাইপের সাউন্ড, বাট আমরা এগুলি কিছুই শুনে নাই। এবং অনেকেই ক্লেম করে অনেক কিছু দেখে, ওইটা আর কি জাস্ট আমরা কিছু দেখি না, আমরা পিয়ানোর আওয়াজ শুনেন তারপর সাহস হয় নাই নেক্সট টাইম যাওয়ার। বিশাল একটা জায়গা হঠাৎ করে। হ্যাঁ ভাই, এবং এই বাসাটা মানে আপনার ধরেন অ্যাটলিস্ট 2 বিঘার মতন, মানে ইটস আ ডরমেটরি বাট অ্যাবান্ডেন্ড। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল, এটা একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল বহুত আগে, মানে ইউনিভার্সিটি হওয়ার আগে এটা মেন্টাল অ্যাসাইলাম ছিল। ওকে, সো ওইটাকে তারপর ডরমেটরি করছে, তারপর ওইটাকে আবার অ্যাবান্ডন করছে বিকজ অফ এই টাইপের ইনসিডেন্ট। এইটা আর কি। এবং আমাদের ইউনিভার্সিটিটা এমন একটা জায়গায় লোকেটেড যে ঠিক পাশে হচ্ছে ওইরকম একটা জায়গা এক পাশে, আর আরেক পাশে হচ্ছে একটা কবরস্থান, গ্রেভইয়ার্ড, এবং ওইটার সাথে একটা স্টোরি আছে, বাট আমরা শুনি এটা। আচ্ছা, তো বেসিক্যালি আমার 3টা ভাইয়া আছে মেলবোর্নে, ঠিক আছে? তো অন্য একটা বাসায় থাকতো একটা স্ট্রিটে, ব্র্যাডশ স্ট্রিটে। তো ওনাদের একজন র্যান্ডমলি ওই হেঁটে হেঁটে ইউনি যেত ওই কবরস্থানের পাশ দিয়ে। আচ্ছা, তো অনেক সময় হয় না আপনার হাঁটতে থাকলে র্যান্ডমলি এদিক ওদিক তাকাই আমরা, জাস্ট উপরে নিচে আশেপাশে কোনো একটা কিছু র্যান্ডমলি চোখে পড়ে। তো উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে যাওয়ার সময় ঠিক র্যান্ডমলি ওনার একটা কবর, এই খ্রিস্টানদের কবর থাকে না, নাম গ্রেভ করা থাকে, তারপর এপিটাফ যেটা, এক্স্যাক্টলি। তো উনি হঠাৎ দেখলো একটা নাম এমা ফ্লোরেন্স, একটা কবরের নাম র্যান্ডমলি, এবং কবরটা একদম যে রাস্তার কাছে তা না, ভিতরের দিকে। আচ্ছা, তো র্যান্ডমলি ওনার চোখে পড়েছে, উনি ভুলে গেছে, ইউনিভার্সিটি গেল, ভালো কথা। সেকেন্ড দিন উনি কিন্তু পুরাটাই ভুলে গেছিল। সেকেন্ড দিন উনি এরকম হেঁটে আছে, আবারও যখন তাকিয়েছে সেম কবরটা দেখছে। আচ্ছা, একটু মানে এরকম কয়েকদিন হয়েছে, সো হি ফেল্ট আ বিট উইয়ার্ড যে এটা কেন হচ্ছে, মানে একটা কবরই কেন আমার বারবার দেখতে হচ্ছে। হ্যাঁ, সেটাই। তো পরে যেটা হলো, তো সে বাসায় তার বাকি আমার যে 2টা ভাইয়া ছিল ওনাদেরকে শেয়ার করতে গেছে যে ভাইয়া আসলে এই কাহিনী, তো আমি একটা কবর দেখছি, যে কবর দেখছি বাসার আর একটা যে মেম্বার সে বলছে এমা ফ্লোরেন্স। ও, তো মানে প্রথম যিনি কবরটা দেখছিল কবরের নাম ছিল এমা ফ্লোরেন্স। তো ওনার সাথে যখন র্যান্ডমলি হতে থাকলো যে উনি দেখতেছে সেম কবর, উনি বাসার আরেকটা মেম্বারকে বলছে কাহিনী যে আমি এরকম ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছি, randomly একটা কবর চোখে পড়ছে, and the other guy just said Emma Florence, and the other guy he said the same thing, Emma Florence. তো পরে যখন আমার কাছে কাহিনীটা আসছে, আমার আবার এসবে খুব ইন্টারেস্ট বেশি, তো আমি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করছি যে ওনাদের বাসার নাম্বারে ছিল নাকি, এবং দেখা গেছে 1900-এ ওই বাসায় একটা মহিলা থাকতো এমা ফ্লোরেন্স নামে। অনেক আগের ঘটনা, মানে বহুত আগের। ওনারা যে বাসায় থাকতেন, তো ওইখানে ওনারা আর কি এমা ফ্লোরেন্স নামে একটা মহিলা থাকতো, শি ডাইড আর কি। সো তারপর ওনারা ওই বাসাটাই থাকতো। আচ্ছা, তো ওনারাই আর কি, এবং ওইখানে ওনার কবরস্থানটা, এমা ফ্লোরেন্স যিনি, ওনার কবরস্থানটাই ওইখানে।
ব্যাপারটা বেশ উইয়ার্ড। এবং এরকম বহুত মানে অস্ট্রেলিয়ায় ভাই আপনার মানে শুধু আমার না, এরকম বহুত অনেকজনই অনেক উইয়ার্ড উইয়ার্ড স্টোরি হয়। যেমন একটা ছোট্ট স্টোরি, আমি রাত্রেবেলা হেঁটে যাচ্ছি, কেউ নাই, পুরো রাস্তা খালি, এবং মানে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্পেশালি মানে 5টা 6টার পর সন্ধ্যা পুরো খালি হয়ে যায়। আচ্ছা, তো আমি হেঁটে যাচ্ছি, কানে আইপডে গান শুনছি, হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। চেনা জানা, খুলে তাকে দিয়ে পুরো রাস্তা খালি, পুরো রাস্তাটা খোলা, বাট কে মনে হচ্ছে আমার নাম ডাকতেছে এদিক ওদিক, মানে একবার মনে হলো গাছের পিছন থেকে, মনে হলো বিল্ডিং এর পিছন থেকে। সো এই টাইপের উইয়ার্ড উইয়ার্ড অনেক স্টোরি। আইপডে রেকর্ড করা ছিল? না না, পেন দিয়ে I wish but না, that's basically এরকম অনেক উইয়ার্ড স্টোরি। তুমি একটু আগে একটা প্রথমে একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করেছিলে যে অস্ট্রেলিয়ার সেটানিজম, এটা হাউ ডু ইউ নো দিস, অথবা হোয়াই ডিড ইউ সে দ্যাট? বিকজ ভাইয়া মানে টু টেল ইউ দ্য ট্রুথ, আমি অস্ট্রেলিয়ার, তারপর অস্ট্রেলিয়ার নামটা কালো করে দিলে কিন্তু। না ভাইয়া, অস্ট্রেলিয়ান লিসেনার যারা আছেন, mate, I'm a proud Bangladeshi to tell you the truth. So our reason being ভাইয়া Satanism is because মানে অস্ট্রেলিয়ার যদি রুটস আপনি দেখেন, it came from the British exports, rejects, মানে sorry for the language, but criminals basically. সো ওই জিনিসটা আর কি বেস করে অস্ট্রেলিয়া বানানো হয়েছে। সো ওইটার কারণে অনেকেরই ভিতরে অনেক কিছু থাকতে পারে যারা এখন হয়তো নাই, বাট ফ্রম দ্য মানে প্রিভিয়াস আর কি। তো ওইখান থেকে আই গেস জিনিসটা বের হয়ে আসছে, এবং এটা আমি আর কি হিস্ট্রিতেই পড়েছি, অস্ট্রেলিয়ার হিস্ট্রিতে। সো এটার সাথে তোমার কোনো মানে এক্সপেরিয়েন্স রিলেটেড আছে নাকি? ওয়েল, অস্ট্রেলিয়া ভাই অনেক অনেক জায়গা আছে যেগুলি অ্যাকচুয়ালি বলে হন্টেড। এখনো আমার যাওয়ার সুযোগ হয় নাই, বাট হোপফুলি এবার ব্যাক করে যাওয়ার প্ল্যান করতেছি। জাস্ট সো ইউ নো, you told me about a story যে তুমি কি নাম ওটার, ডায়েরি না, নোটবুক, ল্যাপটপ, he had some poltergeist activities ইয়ে করতে যে তোমার প্ল্যানচেট করতে যে। ওকে, প্ল্যানচেটে কোনো ঘটনা আছে নাকি? জি আছে আর কি। আমরা প্ল্যানচেট বেসিক্যালি ভাইয়া, তো আমি অ্যাকচুয়ালি তুলার আসি, বুঝছেন? ও মাই গড, সো এখনো না আমার যাওয়ার সম্ভব। এক্স্যাক্টলি, এন্ড যেহেতু তুলার আসি, আমি একদিন কে জানি আমাকে মানে অ্যাজ আ ফান বলেছিল যে তুলার শিরা, জিন, আত্মা, হোয়াটএভার দে কল ইট, ওদের সাথে কানেকশন বেশি। ওকে, প্রথম শুনে খুব ভয় পেয়েছিলাম, বাট পরে এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা বাড়ছে আমার। হোয়াট আই ডিড ওয়াজ, আমার আম্মা আমাকে প্রায় বলতো যে তুমি মেডিটেশন করো, তাহলে তুমি অনেক অ্যাওয়্যার হতে পারবা হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড। সো আমি বহুত আর কি উইয়ার্ড জিনিস ট্রাই করছি। যেমন আমি মেলবোর্নে থাকতে আমি মোমবাতি জ্বালায় রুমের মধ্যে একা একা মেডিটেট করতাম, এন্ড সূরা পড়তাম অবভিয়াসলি, এন্ড অনেক উইয়ার্ড মানে আওয়াজ শুনতাম, মনে হচ্ছে পাশ দিয়ে কেউ ঘেঁষে যাচ্ছে আর এরকম। তো এগুলি আবার আমি মেলবোর্নে কাউরে বলি না, বিকজ কেউ বিশ্বাস করতো না। তো একদিন আর কি আমরা কয়েকটা ফ্রেন্ডরা না ঠিক তারা একটু সিনিয়র, তো তারা আর কি বলতেছিল চলো প্ল্যানচেট করি। এন্ড তখন মানে আই ওয়াজ মানে এইসবের মধ্যে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, প্ল্যানচেট করে ডাকা, বিকজ অ্যাজ পার মাই বিলিভ, আমি বিশ্বাস করি যে কাউকে যদি ডাকতেও হয় মানে এটা অনেক পেইনফুল ভাবে তাকে ডাকতে হবে যে আসবে আর কি। তো হোয়াটস দ্য পয়েন্ট, ফাইন, সবাই বলতেছে ফাইন করি। তো আমরা 4 জন প্রায় 7 জনের মতন ছিলাম, একটা মোমবাতি জ্বালাই প্ল্যানচেটের বোর্ড এঁকে করতেছি। সো যেহেতু আমি তুলে আসেন, আমি অনেক সময় মানে ইনফ্যাক্ট জিব্রান ভাইয়া যিনি, ওনার সাথেও মানে অনেক জায়গায় গিয়ে অনেক কিছুই ফিল করেছি, যেমন একটা বাসা আছে আর কি। তো আমি অনেক কিছু ফিল করতে পারি না, আই টেল হিম যে ভাই এখানে মনে হয় কিছু একটা আছে, হি ইজ লাইক হ্যাঁ। তো ওই দিন যেদিন আমরা প্ল্যানচেট করতে বসছি, তো আফটার 5 মিনিট করার পর মানে প্ল্যানচেটের নিয়ম যেটা যে কেউ যদি থাকে নোবেল সোল প্লিজ কাম, এই সেই। তো ফাইন করতেছি, এবং যারা করতে সব মানে বেশি সফলতা চান তাদের কাছে একটা ইনফরমেশন দিতে পারি যে ভালো আত্মাদের চাইতে খারাপ আত্মাদের ডাকা নাকি খুব তাড়াতাড়ি সফলতা সম্ভব। এক্স্যাক্টলি, এবং দ্য মেইন থিং ইজ আপনার ডাকাটা পিওর হতে হবে। যদি আপনি জাস্ট ফর ফান ডাকেন মানে অনেক খারাপ জিনিসই হতে পারে, সেটাই মানে ব্যাড কনসিকুয়েন্সেস, এবং এই স্টোরির এন্ডিংটাই মানে একটা ব্যাড কনসিকুয়েন্সেই হয়। সো ফাইন, ভালো কথা, এভরিথিং ইজ গুড করতেছি। আফটার 5-6 মিনিটস আমার উইয়ার্ড ফিল করা শুরু করছি, আমার মনে হচ্ছে মাথা কেউ চেপে ধরতেছেন, মানে পিছন দিয়ে একজন কেউ ঘেসে গেছে, মানে আই ওয়াজ সিটিং লাইক দিস, সোজা হয়ে গেছে আর কি, ব্যাকা হয়ে ঝুঁকেছিলেন আপনি? ঝুঁকেছিলাম, জি, তো ধাক্কা কেমন এলাম, সোজা হয়ে গেছি। বাট পরে দেখি কয়েন যে রাখা থাকে বোর্ডের উপর, ওইটা নড়তেছে। আচ্ছা,
তো আমি ধরেছিলাম না কয়েনটা, আমি যখন হাত দিছি তখন বুঝলাম যে আশেপাশে যারা তারা ইচ্ছা করে নড়াচ্ছে, মানে they were taking it as a joke to tell you the truth, and I was like আচ্ছা ফাইন। একটা পর্যায়ে পর একজন like আচ্ছা থামো। থামার পর আমরা যেখানে বসেছিলাম ঠিক পাশে একটা টেবিল রাখা ছিল, টেবিলের মধ্যে একটা হোলি ক্রস, ওই খ্রিস্টানদের ক্রস রাখা ছিল, একটা মেয়ের ছবি রাখা ছিল, আর একটা আরো অনেক কিছু জিনিস, মানে বড় একটা টেবিলে। তো ফাইন, তো যখন আমরা থামলাম ধাম করে একটা আওয়াজ হয়েছে, তো সবাই ভয় পেয়ে গেছে জেনারেলি। তো যে ভাইয়াটা টেবিলের পাশে বসেছিল উনি আর কি দেখে একটু স্টান্ড, তো সবাই বলছে না ইনি ফেলাইছে নড়াইছে whatever। তো আমি ওনাকে আলাদা করে পরে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কি টেবিলে ধাক্কা মারছেন? বলে না আমি মারি নাই। এন্ড সবচেয়ে মজার জিনিস, টেবিলে এতগুলি জিনিস নড়ছে, মানে আপনার হোলি ক্রসটা পড়ে গেছে, ছবিটা পড়ে গেছে, আরো অনেক কিছু মেসড আপ হয়ে গেছে, কিন্তু আমরা একটা আওয়াজ শুনছি। ওকে, ঠিক আছে। তো ফাইন, প্রথমে এটা আমার মাথায় ক্লিক করে নাই। সেকেন্ড টাইম যেটা হইলো, আই ওয়াজ থিংকিং যে সবাই বলছে দেখো কিছু এসে থাকলে লেটস মানে এটাকে বের করে দিই, চলে যেতে বলি, আদারওয়াইজ অশান্তি ক্রিয়েট হবে। একদম কেউ শুনছে না, ফাইন করলাম। সেকেন্ড টাইম যখন আমরা বসছি সবকিছু ঠিকঠাক করে, উইদিন 2 মিনিটস আবার সেম সাউন্ডটা হয়েছে এবং এবার কেউ নড়ে নাই। আর একটা পর্যায়ে আমি যখন চোখ খুলছি, আমরা 7 জন ছিলাম, আমি 8টা ছায়া দেখছি মোমবাতির থ্রুতে। 8টা ছায়া, জি। এবং ছায়াটা মানে খুবই মানে নট ক্লিয়ার, মানে খুবই ভেগ ভাবে দেখা যাচ্ছে ছায়াটা। এবং তখনই মানে আমার মানে ভয় পাওয়া শুরু করছি আমি। ফাইন, একটা পর্যায়ের পর সব যখন মনে হলো যে সেফ, চোখটা যখন আমি মানে চোখ বন্ধ ছিল আমার, মানে ছায়া দেখার সাথে সাথে আমি বলছি যে না যাচ্ছে, আমি আর দেখতে চাই না কিছু, জাস্ট ক্লোজ মাই আইস, সূরা পড়া শুরু করেছি। এন্ড পরে যখন উঠে দেখলাম ক্রসটা মেয়েটার ছবি ছিল তার ঠিক উপরে সেন্টার ভাবে, তার চেহারার সেন্টার ভাবে ক্রসটা রাখা। আচ্ছা, এবং আরেকটা পার্ট ছিল এই হোলি ক্রসের স্ট্যান্ডটা টেবিলের এক কোণা থেকে এই কোণায়, বুঝছেন? এত কিছু নড়েছে কিন্তু আমরা ঠিক একটা আওয়াজ শুনেছি। এন্ড আলটিমেটলি 1 সপ্তাহের মধ্যে ওই বাসায় যে 2 জন ছিল তারা একজনের সাথে অশান্তি ক্রিয়েট করে বাসায় আলটিমেটলি আর কেউই থাকতে পারলো না। এন্ড এটা প্রায় 2 বছর আগের কথা। এন্ড রিসেন্টলি আমি এবার ঢাকা আসার আগে ওই বাসাটার পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই বাসাটা দেখলাম ভেঙে অ্যাবান্ডন করে দিচ্ছে। ওয়েল, অস্ট্রেলিয়া রিলেটেড অনেকই ছোটখাটো ইনসিডেন্ট আছে, বাট মানে ওইরকম মানে মানে আমি অস্ট্রেলিয়া ছাড়া আপনি যে বলেন যে হুট করে আপনার সবকিছু হয়ে যায়, এরকম কোনো ঘটনা আছে কিনা? মানে একদম আপনার খুব ব্যক্তিগত কিছু। আচ্ছা, ব্যক্তিগত অস্ট্রেলিয়া রিলেটেডই তাহলে একটা বলি যে আমি বেসিক্যালি আগেও যেহেতু বলেছি যে আমার এইসব স্পিরিচুয়াল বা ভৌতিক অ্যাক্টিভিটি, জিবরান ভাই, শাকিব ভাই ক্লেইমস ইট, এগুলির প্রতি আমার খুব ইন্টারেস্ট আছে অনেক আগে থেকেই, বিফোর আই ইভেন মেট দেম। ওকে, তো আমার বেসিক্যালি একটা স্টোরি আর কি, খুবই স্মল, বাট মানে যেটা হয়েছে কি, আমি আম্মা যদি শুনে থাকো প্লিজ ফরগিভ মি, আমি একদিন রাত্রেবেলা সিগারেট খেতে বের হয়েছি, বুঝছেন? আচ্ছা, ইনফ্যাক্ট এনি অফ মাই রিলেটিভস আর হিয়ারিং দিস, প্লিজ ফরগিভ মি। রাইট, সো এনিওয়ে রাত্রেবেলা একদিন সিগারেট খেতে বের হয়েছি। সিগারেট খাওয়া খুব খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি আচ্ছা, চলো বলো। থ্যাংক ইউ সাকিব ভাই, কিপ দ্যাট ইন মাইন্ড। তো এই আমি রাত্রেবেলা সিগারেট খেতে বের হয়েছি, তো বাইরের যে ডাস্টবিন গুলি থাকে আমাদের বাসার পাশে লাইন দিয়ে ডাস্টবিন ছিল, বিকজ ওই দিন রাত্রে বিন কালেক্ট করে। তো ডাস্টবিন বাইরের গুলি যেরকম যে একটা বাক্সর মতন থাকে, উপরে একটা কাভারের মতন থাকে যেটা খুলে আর হয় ফ্ল্যাপের মতন বেসিক্যালি। জি, তো আমি দাঁড়ায় সিগারেট খাচ্ছি। আমার যেটা অনেক সময় হয় যে কিছু সময় আছে খুব স্ট্রংলি ফিল করি যে আশেপাশে কিছু একটা আছে কিন্তু দেখতে পাচ্ছি না। আর এদের মেইন কনসেপ্টটা এটা যে ওরা দেখা দিবে না, আপনাকে চিন্তা করতে দিবে যে আমরা অ্যাকচুয়ালি কই, সো দ্যাট ওয়ে আপনি অ্যাকচুয়ালি ভয় পান। নর্মালি চিন্তা করলে আপনি একটা কিছু চোখের সামনে দেখেন, যতই ভয় পান না কেন একটা পর্যায়ে সাহস আসে টু মানে ওইটার সাথে করার জন্য, মানে টু টেক ইট অন বেসিক্যালি। যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ ভয় লাগতে থাকে যে অ্যাকচুয়ালি কই কি হচ্ছে। আমার এই ফিলিংটা আসলো হঠাৎ করে যে আমার লেফট সাইডে, যে সাইডে সব বিনগুলি রাখা, লেফট সাইডে একটা কিছু আসতেছে, বাট আমার কাছে আসতে পারতেছে না। নর্মালি এরকম একটা কিছু হলে আই জাস্ট স্টক, আমি জাস্ট সে যে কিছু মানে হোয়াট আই সেড ওয়াজ যে কেউ যদি এখানে থাকেন ইদার সামনে আসেন না হলে চলে যান, এভাবে আমাকে ডিস্টার্ব করার কোনো মানে নাই। দ্যাটস হোয়াট আই সেড। এন্ড উইথিন ফিউ সেকেন্ডস হঠাৎ দেখলাম, এবং ওই দিন কোনো বাতাস টাতাস কিচ্ছু ছিল না, আমি জাস্ট এমনি সিগারেট খাচ্ছি এবং ধোয়া মানে মুখের সামনে এভাবে যাচ্ছে, এতই বাতাস নেই। হঠাৎ দেখলাম যখনই আমি কথাটা বললাম উইথিন ফিউ সেকেন্ডস
প্রত্যেকটা বিনের যে ফ্ল্যাপ গুলি সিরিয়ালি উঠা এরম এরম নড়া শুরু করলো এক সিরিয়ালি করে তারপর it just went away এবং আওয়াজ করতে হতে ধাপ 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 করে চলে গেল all of a sudden and তখন আপনার ধরেন রাত কত 1:30-2টার মতন বাজে সো ওইটার পর and মানে this is to মানে all the listeners আর কি যে it's a fact যে আপনার যত সব এরকম demonic বা evil spiritual জিনিস ঘটে এটা অ্যাকচুয়ালি আমি অনেক রিসার্চের পর দেখেছি যে নরমালি টাইম ফ্রেমটা হচ্ছে রাত 12টার পর থেকে around 3টা-4টা পর্যন্ত এইসব জিনিস সবচেয়ে বেশি হয় ওকে বুঝছেন আর ঠিক ফজরের আজানের পর এটা আমিও শুনছি যে ফজরের আজান আগ পর্যন্ত যত সব ডিমনিক বা যত সব খারাপ জিনিসপত্র এই যে ধরেন আপনার তাবিজ করা এগুলি সব ওই টাইমের মধ্যেই প্লেস করে বিকজ অনেক সময় হয়তো অনেকেরই হয় ঘুম থেকে উঠে দেখে বিছানার নিচে তাবিজ বালিশের নিচে তাবিজ করা তো এই টাইমটাতে ওইগুলি সবচেয়ে বেশি হয় এন্ড মানে যারা কেউ যদি ভয় পায় তাদের যদি ওই বিশ্বাসটা থাকে যে উপরে আল্লাহ আছে দেন কিছুই হবে না আলটিমেটলি বিকজ আমি এটা বলে খুব ভালো করলেন এটা আসলেই মানে ইটস এ ট্রু ফ্যাক্ট বিকজ আপনার যদি আলটিমেট বিশ্বাস আল্লাহর কাছে থাকে এরা আপনাকে কিছুই করতে পারবে না আপনার যদি সূরার উপর বিশ্বাস থাকে আল্লাহর উপর বিশ্বাস থাকে নো ম্যাটার হোয়াট বিকজ মানে জিবরান ভাইয়া সাকিব ভাইয়া তাদের যদি ওই স্ট্রং বিশ্বাসটা না থাকতো তারা হয়তো এত সাকসেসফুলি ভৌতিক নিয়ে এরা এইভাবে আগাইতে পারতো না যে ইটস ভেরি কমন এন্ড পপুলার অ্যামং ঢাকা সিটি সো এটাই আর কি একটা বেশ আমাদের হ্যাঁ ডেফিনেটলি আমরা অনেকবারই সবাই জোরসে সূরা টুরা পড়তে হয়েছে আমাদের এবং ইট ওয়ার্কস ওকে আমরা চেষ্টা করি মানে লাস্ট মোমেন্টে পড়তে বিকজ যত পাই আর কি এতে পেতে তারপর যদি হচ্ছে না মানে তখন মানে frankly to all the exactly মানে frankly to all the listeners আর কি যারা শুনতেছেন মানে এই সাকিব ভাই জিবরান ভাই সুমন ভাই obviously তিনজনই আর কি as far as I know আরো মেম্বার থাকলে forgive me but এদেরকেই দেখে প্রমাণ যে অ্যাকচুয়ালি যতই ইনসিডেন্ট ঘটুক না কেন এদের সাথে তাদের বিশ্বাসের জন্য তারা এখনো আজকে এটা নিয়ে আগাতে পারছে না হয়তো পারতো না সো এটাই আর কি মেইন জিনিসটা যে ইফ ইউ হ্যাভ দ্য ফেথ যতই ভয়ের জিনিস হোক কিছু আলটিমেটলি